ভার্সিটির শেষ ক্লাস না করে বন্ধুদেরকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। প্রতিদিনই ভার্সিটির শেষ ক্লাস না করেই বন্ধুদেরকে নিয়ে ভার্সিটির বাহিরে এসে দাঁড়িয়ে থাকি। ভার্সিটি ছুটি হবে, অনেক মেয়েরাই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে আর তাদেরকে আমরা সবাই মিলে টিচ করব, এটাই আমাদের উদ্দেশ্য। তো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিলাম। এমন সময় আমার এক বন্ধু বলল, ওই দেখ একটা বোরকা পরা মেয়ে আসছে। বন্ধুর কথা শুনে দেখলাম একটা বোরকা পরিহিত মেয়ে আমাদের দিকেই আসছে। মেয়েটা যখন আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন আমি বললাম, জানিস বন্ধু, একটা বোরকাওয়ালি মেয়ে না আমার মন চুরি করে নিয়েছে। এখন বোরকাওয়ালি মেয়ে দেখলে মন চাই ধরে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কথাটা বলেই আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমার এমন কথা শুনে মেয়েটা আমাদের কাছে এসে দাঁড়ালো, কিন্তু আমি বুঝতে পারিনি যে মেয়েটা আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। তাই নাকি? তাহলে চলেন কাজী অফিসে আর বিয়ে করে নেন আমাকে। একটা বোরকাওয়ালি মেয়েকে? তো এখানে আমি ছাড়া কি বোরকাওয়ালি কোনো মেয়ে আছে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি তো বললেন বোরকাওয়ালি মেয়ে দেখলেই ধরে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করতে মন চায়। তাহলে চলুন দুজনে বিয়ে করে ফেলি। এই মেয়ে কি আজে বাজে কথা বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? আপনাকে আমি কোন দুঃখে বিয়ে করতে যাব? ওই কথাটা তো জাস্ট ফান করে বলেছি, সিরিয়াসলি নিচ্ছেন কেন? ফান করে যখন কথাটা বলেছেন তাহলে এই কথাটা বাস্তবে পরিণত করব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে মেয়েটা আর এক মিনিটও দাঁড়ালো না, হন হন করে চলে গেল। মেয়েটার কথা শুনে বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না। এই ছিল 3 দিন আগের ঘটনা, কিন্তু মেয়েটা এসব জানলো কি করে? আচ্ছা, আপনি এসব জানলেন কি করে? কারণ বোরকাওয়ালি মেয়েটা আমিই ছিলাম। কি? কিন্তু আপনার সাথে আমার বিয়ে কিভাবে? কি কিছুই তো বুঝলাম না। তোমার আম্মু নিশ্চয়ই বলেছেন যে ওনার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে। আমি তোমার আম্মুর বান্ধবীর মেয়ে। তোমার সাথে আমার বিয়েটা অনেক আগেই ঠিক করা ছিল। তুমি এইসব কিছুই জানতে না, কিন্তু আমি সবই জানতাম। আর তোমাকে আমি আগে থেকেই চিনতাম, কারণ তোমার আম্মু আমায় তোমার একটা ছবি দিয়েছিলেন দেখার জন্য। তো ওই দিন আমি বাসায় গিয়ে ভাবলাম একটা অচেনা মেয়েকে তুমি এইসব কথা বলতে পারলে ভার্সিটিতে আরো অনেক মেয়েই আছে, ওদেরকে না জানি কত কিছু বলো। তাই আমি আমার আম্মু আব্বুর কাছে তোমার বিষয়ে বলে সিদ্ধান্ত নিলাম যে তোমাকে বিয়ে করব। আম্মু আব্বু আমার কথায় রাজি হয়ে তোমার আম্মু আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলে আমাদের বিয়ে করিয়ে দেন। মেয়েটার কথা শুনে মাথা চক্কর দিতে শুরু করলো। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাব। আমার আড়ালে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। না, এই বিষয়ে গিয়ে আম্মুর সাথে কথা বলতে হবে। আম্মুর সাথে কথা বলার জন্য রুম থেকে বেরোতে যাব, তখনই পিছন থেকে মেয়েটা বলল, আম্মু আব্বু এখন ঘুমিয়ে পড়েছেন, যা কথা বলার সকালে বলিও। সত্যি তো, রাত প্রায় 12টা বেজে গেছে। এখন নিশ্চয়ই আম্মু ঘুমিয়ে পড়েছেন। এখন আর ডিস্টার্ব করে লাভ নেই, যা কথা বলার সকালে বলবো নে। তারপর আর কিছু না বলে বিছানার উপর উঠে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আপনি গিয়ে সোফায় ঘুমান, এইখানে আপনার জায়গা নেই। এত ঠান্ডার মধ্যে সোফায় কিভাবে ঘুমাবো? আমার তো সোফায় ঘুমিয়ে অভ্যাস নেই। তা আপনি ভালো জানেন। আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে আপনাকে আমি কখনো স্বামীর অধিকার দিতে পারবো না। সো আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবেন না। যান, সোফায় গিয়ে ঘুমান, আর ভুলেও বিছানায় আসবেন না। আচ্ছা, আমি সোফাতেই ঘুমাবো, কিন্তু আজ তো আমাদের বাসর। চলো দুজন দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আপনার নামাজ আপনি পড়েন, আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আশা করি আর ডিস্টার্ব করবেন না। কথাটা বলে তামিম একটা কম্বল জড়িয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। মেয়েটা আর তামিমকে কিছু না বলে ওয়াশরুমে গিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে একটা চাদর নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। আমি তামিম, মা বাবার একমাত্র বখাটে সন্তান। বখাটে বললাম কারণ মা বাবার কারো কথাই আমি শুনি না, সব সময় নিজের ইচ্ছা মতো চলি। তবে আম্মুকে আমি অনেক ভয় পাই, যার কারণে আম্মুর অনেক কথাই শুনি। এইবার অনার্স 3য় বর্ষে পড়ছি, আর যার সাথে এতক্ষণ ধরে কথা বললাম সে আমার বউ, নাম তানিয়া। সেও তার মা বাবার একমাত্র সন্তান। এইবার অনার্স 4র্থ বর্ষে পড়ছে। মেয়েটা নাকি ছোটবেলায় মাদ্রাসাতে পড়েছে, তাই সবসময় পর্দা করে চলে। এখনো পর্যন্ত আমি তার চেহারা দেখিনি, আর তার নামও জানি না। তামিম শুয়ে শুয়ে ভাবছে, আম্মু এই মেয়েটার মধ্যে কি এমন দেখলেন যে এই বোরকা পরা আনস্মার্ট মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিলেন?
তার উপর আবার মেয়েটা আমার 1 বছরের বড়, মানে আমার সিনিয়র। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। সন্ধ্যাবেলায় বাসায় আসতেই আম্মু আমায় দেখে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। রেডি হব মানে কোথাও যাব নাকি আমরা? এত কথা না বলে যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে, বলেই রুমে চলে আসলাম, কারণ আব্বুর থেকে আম্মুকে আমি একটু বেশি ভয় পাই। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আম্মু হাতে একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই পাঞ্জাবিটা পরতে বলে বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও বাধ্য ছেলের মতো পাঞ্জাবিটা পরে নিচে চলে আসলাম। এরপর সবাই বাড়ি থেকে বেরিয়ে আমাদের গাড়ি নিয়ে কিছুক্ষণ পর একটা বাড়িতে চলে আসলাম। তারপর সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে আম্মু আমায় একটা রুমে নিয়ে এসে বললেন যে, আজ তোর বিয়ে, তাও আবার আমার বান্ধবীর মেয়ের সাথে। মেয়েটা তোর থেকে 1 বছরের বড়। ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছে বিধায় মেয়েটা সবসময় পর্দা করে চলে। আশা করি তুই এই বিয়েতে অমত করবি না। আম্মুকে কিছু বলতে যাব তার আগে আম্মু বলে দিলেন যে বিয়ে না করলে আমার হাত খরচ আর দিবেন না, এমনকি বাসায়ও থাকতে দিবেন না, কাজ করে খেতে হবে। আমি তো জীবনেও কোনো ধরনের কাজ করিনি, আর প্রতিদিন 1-2 হাজার টাকা না ছাড়া আমার চলেই না। তাই এক প্রকার বাধ্য হয়ে আম্মুর কথাই এই বিয়েটা করতে হয়েছে। তারপর পারিবারিকভাবেই মেয়েটার সাথে আমার বিয়ে হলো, আর মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। অনেক কথা হয়েছে, বাকি কথা সকালে হবে। আল্লাহ হাফেজ। সকালবেলা ঘুমের মধ্যে বুকের উপর ভারী কিছু একটা অনুভব পেতেই ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই দেখি একটা মেয়ে আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। মেয়েটার মুখের সামনে সব চুল এসে পড়েছে, তাই মেয়েটার চেহারা দেখতে পাচ্ছি না। কে এই মেয়ে কিছু বুঝতে না পেরে হালকা ধাক্কা দিয়ে মেয়েটাকে নিজের থেকে সরিয়ে নিলাম। ধাক্কা দেওয়াতে মেয়েটারও ঘুম ভেঙে গেল। মেয়েটা চোখ কসলাতে কসলাতে আমার দিকে তাকালো। আমিও মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখে তো আমিও অবাক, এত সুন্দর একটা মেয়ে আমার সামনে বসে আছে। মেয়েটার গায়ের রং একেবারে ফর্সা, হালকা চিকন গোলাপি ঠোঁট মেয়েটার, সমস্ত শরীর কালো বোরকা দিয়ে ঢাকা, শুধু মুখটাই খোলা। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। মেয়েটার থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারছি না। এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছি। পৃথিবীতে যে এত সুন্দর মেয়েও আছে, তাই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না। কিন্তু এই মেয়েটা কে, আর আমার রুমেই বা কি করছে? কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ না মানে কই কি দেখছি? কই কিছু না। কিন্তু আপনি কে, আর আমার রুমেই বা কি করছেন? আর আমায় জড়িয়ে ধরে শুয়েছিলেন কেন? আমার স্বামীর রুমে আমি থাকবো না তো কে থাকবে? মানে কে আপনার স্বামী? কেন তুমি? আমি আপনার স্বামী হলাম কবে? আপনাকে তো আমি চিনি না। তা গতকাল কোন মেয়েকে বিয়ে করেছিলে শুনি? গতকাল বিয়ে মানে? এই আপনি কিভাবে জানলেন যে গতকাল আমার বিয়ে হয়েছে? হায় আল্লাহ, এই ছেলেটা এত বোকা কেন? এই, গতকাল তুমি যাকে বিয়ে করেছো আমি সে, মানে তোমার বউ। আপনি সেই মেয়ে যার সাথে গতকাল আমার বিয়ে হয়েছে? মানে আপনি আমার বান্ধবীর মেয়ে? হুম, আমি সে। তো আপনি আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন কেন? আপনাকে না গতকাল বলেছি যে ভুলেও বিছানায় আসবেন না? আসলে ফজরের নামাজ পড়ে সোফায় বসেছিলাম, কিন্তু মশার কামড়ে ওইখানে থাকতে পারছিলাম না, তাই ভাবলাম তোমার পাশে এসে কিছুক্ষণ শুয়ে থাকি। রাতেও মশার কামড়ে ঠিকমতো ঘুম হয়নি, তাই কখন যে চোখ লেগে যায় খেয়ালই নেই। প্রথমবারের জন্য কিছু বললাম না, নেক্সট টাইম যেন আর এমন না হয়, মনে থাকে যেন। দেখি এখন সরেন, আমি ঘুমাবো। ঘুমাবো মানে? 9টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আব্বু আমাদের নিতে এসেছেন। কি 9টা বেজে গেছে? আমাকে আগে বললেন না কেন? আর আব্বু আমাদের নিতে এসেছেন মানে? আব্বু তো বাসাতেই আছেন। আরে, আমার আব্বু মানে তোমার শ্বশুর আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। কেন? এটাই নিয়ম। বিয়ের পরের দিন কনের বাড়ি থেকে কিছু লোক এসে কনেকে আর বরকে কনের বাড়িতে নিয়ে যাবে। যাওয়ার হলে আপনি যাবেন, আমি কোথাও যেতে পারবো না, আগেই বলে দিলাম। আচ্ছা দেখা যাবে, এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর কোনো কথা না বলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়া শেষ, বের হয়ে দেখি মেয়েটা বিছানা ঠিক করে বসে আছে। আম্মু একটু আগেই আমাদের ডেকে গেছেন, তাড়াতাড়ি নিচে চলো। চলেন আর শোনেন, রাতে আপনাকে আমি যা যা বলেছি তার কিছুই যেন আম্মু আব্বু জানতে না পারে, বলে দিলাম। এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তাদেরকে কিছুই বলবো না। এবার নিচে চলো। তারপর আর কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। আমার পিছনে পিছনে মেয়েটাও নিচে নেমে আসলো। নিচে আসতে দেখলাম আমার শ্বশুর আব্বা সহ আরো 2জন লোক আব্বুর সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছেন। ড্রয়িং রুমের বাম পাশে ডাইনিং টেবিল, মানে খাবার খাওয়ার টেবিল,
ডাইনিং টেবিলের দিকে যেতেই আব্বু আমায় ডাক দিয়ে তাদের কাছে আসতে বললেন। নিরুপায় হয়ে তাদের কাছে যেতেই হলো, আর আব্বুও আমায় ইশারায় বললেন তাদের সাথে ভালো মন্দ কথা বলতে। তাই শ্বশুর আব্বার সাথে কিছু ভালো মন্দ কথা বলে ডাইনিং টেবিলে চলে আসলাম। আম্মু নাস্তা দাও। তানিয়া মামনি, ওকে নাস্তা দাও তো। এই তানিয়াটা আবার কে? নিজের বউয়ের নাম নিজেই জানিস না? আমার বউ মানে? যার সাথে গতকাল তোর বিয়ে হয়েছে। ও আচ্ছা, তাহলে এই মেয়ের নাম তানিয়া? কেন, তুই ওর নাম জানিস না? হ্যাঁ জানি তো। আচ্ছা এখন নাস্তা দাও। আর আব্বু, তারা নাস্তা খাবে না? তারা একটু আগেই খেয়ে নিয়েছে। ও। এই নাও তোমার নাস্তা। হুট করে মেয়েটা এসে আমার সামনে একটা নাস্তার প্লেট রেখে বলল, আম্মু তুমি খাবে না? খাবো তো। মামনি, তুমিও এসে বসে পড়ো। এমনিতে সকাল থেকে অনেক কাজ করেছো। না আম্মু, আপনারা আগে খান, আমি পরে খেয়ে নেব। তোমাকে আমি বসতে বলছি না? আসো আমার পাশে এসে বসো। আর কিছু না বলে আম্মুর পাশে গিয়ে বসে পড়লো। বাহ, আম্মু নাস্তা তো অনেক ভালো বানিয়েছো দেখছি, দারুণ মজা হয়েছে। নাস্তা আমি না, তোর বউ বানিয়েছে। মেয়েটা সেই সকাল থেকে উঠে সবার জন্য নাস্তা বানাতে লেগে গিয়েছে। আম্মুর কথা শুনে আমি মেয়েটা মানে তানিয়ার দিকে তাকালাম। সেও আমার দিকে তাকালো। ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি চোখ নামিয়ে নিলাম। তারপর নাস্তা খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ঘড়িতে তাকিয়ে দেখি 9:30 বেজে গেছে। ভার্সিটি শুরু হয়ে গেছে, কিন্তু আমার জন্য নয়, কারণ ভার্সিটিতে আমি যখন ইচ্ছা তখনই যেতে পারি। আমায় কেউ কিছু বলে না। বখাটে বলে আমায় ভার্সিটির সিনিয়ররাও অনেক ভয় পায়। আরও একটা কারণ আছে, কারণ আমার বাবা এই শহরের নামকরা ব্যবসায়ী, তাই আমায় কেউ কিছু বলার সাহস পায় না। তো ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় তানিয়া রুমে আসলো। তুমি রেডি হয়ে যাচ্ছ? কাপড় নিবা না? ভার্সিটিতে যাব, কাপড় চোপড় নিব কেন? ভার্সিটি মানে? আজ ভার্সিটিতে যাওয়া হবে না। আব্বু আমাদের নিতে এসেছেন, আমরা আজ আমাদের বাসায় যাব। আপনাকে আমি আগেই বলেছি যে আমি কোথাও যেতে পারবো না। যাওয়ার হলে আপনি একা যান। তার মানে তুমি যাবে না? না। আচ্ছা দাঁড়াও একটু, আমি আসছি। কিছুক্ষণ পর তানিয়া আবার রুমে আসলো। সে একা আসেনি, তার পিছনে পিছনে আম্মু এসেছেন হাতে খুন্তি নিয়ে। কিরে, তুই নাকি তানিয়াদের বাসায় যাবি না বলেছিস? দেখো আম্মু, এমনিতেই আমার বিয়েতে মত ছিল না, তার উপর এখন আবার ওদের বাসায় যেতে বলছো। এসব আমার একদমই ভালো লাগে না। প্লিজ আমাকে জোর করো না, আমি কোথাও যেতে পারবো না। এবার যা দেখি কোথায় যাবি। আম্মু ক্লাসে আজ একটা এক্সাম আছে, প্লিজ আমায় যেতে দাও। তো যা, না করেছে কে? তাহলে আমার মোবাইল আর মানি ব্যাগটা দাও। এগুলো পাবি না। এই যে আমি তানিয়ার কাছে এগুলো দিয়ে গেলাম। যদি তুই ওদের বাসায় যাব তাহলে এগুলো পাবি, না হলে পাবি না। আম্মু। তাড়াতাড়ি রেডি হ, না হলে এই গরম খুন্তি এখন তোর পিঠে বসবে বলে দিলাম। দূর যাও তুমি, আমি রেডি হচ্ছি। আমি কোথাও যাব না, তুই রেডি হ। আর মামনি, তুমি ওর কাপড় চোপড় একটা ব্যাগের ভেতর ভরে নাও তো। আম্মুর কথায় তানিয়া মেয়েটা আমার কিছু কাপড় নিয়ে একটা ব্যাগে ভরতে লাগলো। কি আর করার, বাধ্য হয়ে আমাকেও রেডি হতে হলো। এদিকে আম্মু তানিয়া মেয়েটার কানে কানে কি যেন বলে রুম থেকে বেরিয়ে গেলেন। এই আমার মোবাইল আর মানি ব্যাগটা দেন। এগুলো এখন দেওয়া যাবে না, আম্মু নিষেধ করে গেছেন। রেডি হওয়া শেষ হলে এখন নিচে চলো, আব্বু আমাদের জন্য ওয়েট করছেন। আর আসার সময় আমাদের ব্যাগটাও নিয়ে এসো। কথাগুলো বলে তানিয়া মেয়েটা রুম থেকে চলে গেল। আমিও আর উপায় না পেয়ে ব্যাগটা নিয়ে তার পিছনে পিছনে নিচে চলে আসলাম। তারপর আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম তানিয়াদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর আমরা এসে তানিয়াদের বাসায় পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই কোথা থেকে জানি কয়েকটা মেয়ে এসে আমাদের ঘিরে ধরলো, বিশেষ করে আমায়। আসলে চুলগুলো একটু স্টাইল করে এসেছি, প্লাস স্যুটও পরে এসেছি, তার জন্যই হয়তো মেয়েগুলো আমায় দেখার জন্য ঘিরে দাঁড়িয়েছে। মেয়েগুলো সম্ভবত তানিয়ার কাজিন হবে। তো মেয়েগুলোর মধ্যে এক একজন আমায় এক এক রকম প্রশ্ন করতে লাগলো। আমিও বাধ্য হয়ে সবার প্রশ্নের উত্তর দিতে লাগলাম। অচেনা জায়গা, এইখানে রাগ দেখালে তো আর হবে না। ওদের সাথে হাসি মুখে কথা বলতেছিলাম, এমন সময় তাদের মধ্যে হঠাৎ এক মেয়ে দুষ্টুমি করে বলল, দুলাভাই আপনি না খুব কিউট, একেবারে আমার স্বপ্নের রাজকুমারের মতো। মেয়েটার কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না। এদিকে তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ সে আমার হাত ধরে টানতে টানতে সেখান থেকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। বাড়ির ভিতরে ঢুকতেই আমার শাশুড়ি আমাদের দিকে এগিয়ে আসলেন, কিন্তু তানিয়া ওইখানেও আমায় থাকতে দিল না। হাত ধরে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরের একটা রুমে নিয়ে আসলো। রুমে ঢুকে সে আমার হাত ছেড়ে দিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে নিজের বোরকার বুকের কাপড় বিছানার উপর ছুঁড়ে মারলো। তানিয়ার দিকে তাকাতে আমি হালকা ভয় পেয়ে গেলাম, কেননা সে আমার দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চেহারা একেবারে লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে। কিন্তু তার রাগের কারণ কি, আর আমার দিকেই বা কেন এমন চাহনিতে তাকিয়ে আছে? মনে তো হচ্ছে সে আমার উপরেই রেগে আছে, কিন্তু আমি কি করলাম যে সে এইভাবে রেগে আছে?
কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তানিয়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর এসেই আমার স্যুটের কলার চেপে ধরে বলল, তুই রিমির সাথে এত হেসে হেসে কথা বলছিলি কেন তখন? এই রিমি আবার কে? যে তোকে কিউট বলছিল আর বলেছিল তুই নাকি ওর স্বপ্নের রাজকুমারের মতো। বল, ও তোকে এই কথা কেন বলেছিল? বলে স্যুটের কলার আরো শক্ত করে চেপে ধরলো। আরে আরে করছেনটা কি? স্যুটের কলার ছাড়েন, তাহলে স্যুট নষ্ট হয়ে যাবে তো। হোক নষ্ট, আগে আমার প্রশ্নের উত্তর দে। রিমি কেন তোকে ওই কথাটা বলেছিল তখন? আরে আমি কি করে জানবো? ওকে আমি চিনি নাকি? এই প্রথম ওর সাথে আমার দেখা হলো। সবকিছুর জন্য তোর এই স্যুট আর হেয়ার স্টাইল দায়ী। কে বলেছিল মেয়েদের মতো এত সেজেগুজে আসতে? কি? আপনি আমার স্যুট পরা আর হেয়ার স্টাইলকে মেয়েদের সাজুগুজুর সাথে তুলনা করছেন? এমন বাজে ভাবে তো মেয়েরাও সাজে না। এটা কোনো স্টাইল হলো? বলেই সে তার হাত দিয়ে আমার হেয়ার স্টাইলটা নষ্ট করে দিল। এই, এটা কি করলেন? এত সুন্দর করে হেয়ার স্টাইল করে আসলাম, আর আপনি? মাত্র তো হেয়ার স্টাইল নষ্ট করলাম, এখনো তো আরো একটা কাজ বাকি রয়েছে। বলে তানিয়া আমার স্যুটের বোতাম খুলতে শুরু করলো। আরে আরে কি করছেন? স্যুটের বোতাম খুলছেন কেন? একদম চুপ, মুখ থেকে যেন আর একটা কথাও বের না হয়। তারপর তানিয়া জোর করে আমার স্যুট খুলে বিছানার উপর ছুঁড়ে মারল। যাও, এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর এই স্যুটটা যদি আরেকবার পরো তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাগে দুঃখে আর কিছু বলতে পারলাম না, সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি তানিয়া মেয়েটা বিছানার উপর বসে কান্না করছে। কি হলো? মেয়েটা এইভাবে কান্না করছে কেন? একটু আগেই তো আমায় কত ধমকানি দিচ্ছিল, তাহলে এখন ওর কি হলো? তাড়াতাড়ি করে তানিয়ার পাশে এসে দাঁড়ালাম আর বললাম, এই কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? তানিয়া আমার গলার আওয়াজ শুনে মাথা তুলে আমার দিকে তাকালো, আর করে বসা থেকে উঠেই আমায় ঝাপটে জড়িয়ে ধরলো। তানিয়ার জড়িয়ে ধরাতে মনের মধ্যে এক ধরনের অনুভূতির সৃষ্টি হতে লাগলো। তানিয়া আমায় এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে মনে হচ্ছে সে আমার বুকের মধ্যে মিশে যেতে চাচ্ছে। এই মুহূর্তটা ভীষণ ভালো লাগছে আমার। কিন্তু ও এইভাবে কান্না করছে কেন? একবার জিজ্ঞেস করে দেখি তো। আচ্ছা, আপনার কি হয়েছে? এইভাবে কান্না করছেন কেন? হয়েছেটা কি? এইভাবে কান্না করছেন কেন? বলবেন তো নাকি? আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো তোমার সাথে অমন করব না। মাফ করব মানে? আর আপনি আমার সাথে কখন কি করলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তোমার স্যুটের কলার ধরেছি আর তোমার সাথে তুই তুকারি করে কথা বলেছি। তুমি যখন রিমির সাথে হেসে হেসে কথা বলছিলে আর ও তোমায় কিউট প্লাস তোমায় ওর স্বপ্নের রাজকুমারের মতো বলেছিল, তখন আমার ভীষণ রাগ হয়েছিল, তাই তোমার সাথে একটু আগে অমন করেছি। প্লিজ আমায় মাফ করে দাও, আর কখনো তোমার সাথে অমন করব না। আরে এর জন্য আবার মাপ চাইতে হয় নাকি? তাছাড়া বয়সে আপনি আমার বড়, আমাকে তো তুই করে বলতেই পারেন। আসলে ওর কথাগুলো শুনে কি বলবো নিজেই বুঝতে পারছি না। বয়সে বড় হলে কি, তুমি তো আমার স্বামী, তোমাকে আমি কিভাবে তুই করে বলতে পারি? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দাও। আরে আপনি তো ভুল কাজ করেননি যে মাফ করব। এত কথা শুনতে চাই না, আগে বলো আমায় মাফ করেছো কিনা। হ্যাঁ, মাফ করেছি। এবার আমায় ছাড়ুন আর ফ্রেশ হতে যান। হুম, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর হ্যাঁ, কোথাও যাবা না কিন্তু, আমি আসলে একসাথে নিচে যাবো না। আচ্ছা, যাব না। তারপর তানিয়া ফ্রেশ হতে চলে গেল আর আমি বিছানায় বসে রইলাম। মেয়েদের মন বোঝা সত্যিই অনেক কঠিন কাজ। এরা এই ভালো এই খারাপ, এরা এই হাসে আবার এই কাঁদে। মেয়েদের মন বুঝতে পারে পৃথিবীতে এমন পুরুষ কমই আছে। আবার যেই পুরুষ সহজে একটা মেয়ের মনের কথা বুঝতে পারে, সেই মেয়েটা অনেক ভাগ্যবান যে তার জীবনে এমন একটা সুদর্শন পুরুষকে পেয়েছে। কখনো মানুষ প্রেম করে বিয়ে করার পরেও জীবনে সুখী হতে পারে না, কারণ তার ভালোবাসার মানুষটা তার মনের কথাগুলো বুঝতে পারে না। আবার অনেক মানুষ মা বাবার ইচ্ছাতে বিয়ে করে জীবনে অনেক সুখ পায়, কারণ তার জীবনসঙ্গী তার চেহারা দেখে তার মনের কথাগুলো বুঝে ফেলে। সারা জীবন দুজন একে অপরকে ভালোবেসে গেলেন, অথচ দুজনের মধ্যে কেউই একে অপরের মনের কথাগুলো বুঝতে পারলেন না। তাহলে সেই ভালোবাসার মধ্যে আপনি কখনো সুখ জিনিসটা খুঁজে পাবেন না। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে তানিয়া কেন তামিমকে বকা দিয়ে এখন নিজেই কান্না করে ওর কাছে মাপ চাইলো, তাই তো? আপনারা তো জানেন যে তানিয়া ছোটবেলায় মাদ্রাসাতে পড়াশোনা করেছিল বিদায় এখন ইসলামের অনেক নিয়মকানুনই সে মেনে চলে, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে।
তামিমের সাথে তুই তুকারি করে কথা বলার পর তার হঠাৎ মনে পড়ল স্বামীকে ধমকানো বা স্বামীর মুখের উপর কোনো কথা বলা তো ঠিক না। এতে যদি তামিম তার প্রতি রেগে যায় বা তার আচরণে তামিম কষ্ট পায় তাহলে যে পরকালে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনিতেই সে ছোটবেলা থেকে কোনো অবৈধ সম্পর্কে জড়ায়নি, মানে কারোর সাথে প্রেম করতে যায়নি, কারণ সে চাইতো যে তার স্বামী হবে, বিয়ের পর তার সাথে প্রেম করবে। কারণ ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসাকে হারাম বলা হয়েছে। বিয়ের পর তুমি তোমার স্বামী স্ত্রীর সাথে যা ইচ্ছা করো, এতে কেউ বাধা দিবে না। তানিয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তামিম তার ব্যাগে কি যেন খুঁজতেছে। এই, তুমি কি ব্যাগের মধ্যে কি খুঁজতেছো? কে কে? ও আপনি? না মানে আসলে কই কিছু না তো, এমনি ব্যাগ দেখছিলাম। তোমার চেহারা আর কথাবার্তায় বলে দিচ্ছে যে তুমি মিথ্যা বলছো। সত্যি করে বলো, ব্যাগের মধ্যে কি খুঁজতেছিলা? না মানে আসলে আমার মোবাইল খুঁজতেছিলাম। মোবাইল দিয়ে কি করবা? মানে একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু মোবাইল চালাই। আমার মোবাইলটা কি দেওয়া যাবে প্লিজ? না, মোবাইল দেওয়া যাবে না। আম্মু আমায় নিষেধ করেছেন তোমায় মোবাইল না দিতে। প্লিজ প্লিজ মোবাইলটা দিয়ে দেন। আপনি আমার মানিব্যাগটা রেখে দেন, কিন্তু মোবাইলটা দিয়ে দেন প্লিজ। কিছুক্ষণ ভেবে। ওকে দিব, কিন্তু এখন না। আগে নিচে চলো, সবার সাথে দেখা করে আসি, তারপর মোবাইল পাবা। ওকে চলেন। এই আপু দুলাভাইকে নিয়ে নিচে আসো, খালামণি তোমাদেরকে নাস্তা করতে ডাকছেন। দরজাটা খুলে দেখলো রিমি। তুই যা, আমরা আসছি। আচ্ছা দুলাভাই, তাড়াতাড়ি আসেন। রিমি তামিমের দিকে তাকিয়ে হাসি দেওয়ায় তানিয়া আবার রেগে গেল, কিন্তু এবার সে তামিমকে কিছু বলল না। চলো আমার সাথে, আর নিচে গিয়ে কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলবা না বলে দিলাম। বলেই সে তামিমের হাত ধরে তাকে নিচে নিয়ে আসলো। নিচে আসতে শাশুড়ি আম্মা আমাদের কাছে এসে তানিয়াকে বললেন, তখন জামাই বাবাজিকে ওইভাবে হাত ধরে নিয়ে গেলি কেন? ওনার কথা শুনে তানিয়া ওনার কানে কি যেন বলল, আর শাশুড়ি আম্মা হেসে দিলেন। তারপর শাশুড়ি আম্মা আমায় ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আমিও ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তারপর উনি তানিয়াকে বললেন আমাকে নিয়ে খাবার টেবিলে আসতে। তানিয়াও আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। তানিয়া আমাকে চেয়ারে বসিয়ে কোথায় যেন চলে গেল। তখনই কোথা থেকে জানি কয়েকটা পিচ্চি মেয়ে এসে আমার চারপাশের চেয়ারগুলোতে বসে পড়ল। ওদের সাথে রিমি মেয়েটাও ছিল, আর রিমি আমার পাশের চেয়ারেই বসেছে। রিমির বয়স সম্ভবত 15-16 হবে। কিছুক্ষণ পর তানিয়া আমার জন্য প্লেটে করে খাবার নিয়ে এসে দেখলো আমার চারপাশে সব মেয়েরা বসে আছে, আর আমার পাশের চেয়ারে রিমিকে দেখে তো সে একদম রাগে আগুন। পাশে শাশুড়ি আম্মা থাকতে সে কিছু না বলে প্লেটটা আমার সামনে রেখে আরেকটা চেয়ারে গিয়ে বসে পড়ল। সবাই যার যার মতো করে খাবার খাচ্ছি, আর শাশুড়ি আম্মা মাঝে মধ্যে আমার প্লেটে এটা ওটা বেড়ে দিচ্ছেন। হঠাৎ খাওয়ার মাঝে রিমি মেয়েটা তার প্লেট থেকে এক পিস মাংসের টুকরো আমার প্লেটে দিয়ে বলল, খান দুলাভাই, লজ্জা পাবেন না। মেয়েটার কথায় আর কাজে যেন আমি বোকা হয়ে গেলাম। এখন কি করব বা কি বলবো কিছু বুঝতে না পেরে তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আগের মতো এক ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রাগে তার ফর্সা চেহারা একেবারে লাল হয়ে গেছে। হয়তো রিমির কাজটা সে দেখে ফেলেছে, কিন্তু সে হুট করে বসা থেকে উঠে উপরে চলে গেল। তানিয়ার এইভাবে খাবার ফেলে চলে যাওয়াতে সবাই কিছুটা অবাক হলো। শাশুড়ি আম্মা আর দাঁড়িয়ে না থেকে তিনি উপরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার তিনি নিচে নেমে এলেন। এর মধ্যে আমিও তাড়াতাড়ি করে প্লেটের খাবারগুলো শেষ করে ফেলেছি। বাবা দেখো না মেয়েটার কি হলো, না খেয়ে রুমে চলে গেছে। কতবার ডাকলাম কিন্তু রুমের দরজা খুললো না। তুমি ওর জন্য প্লেটে করে একটু খাবার নিয়ে যাও না। আচ্ছা দেন। তারপর শাশুড়ি আম্মা আমায় একটা প্লেটে কিছু খাবার এনে দিলেন। আমিও সেগুলো নিয়ে উপরে চলে এলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে রুমের দরজায় একবার টোকা দিতেই তানিয়া ভিতর থেকে দরজা খুলে দিল। আমি আর কিছু না ভেবে রুমে ঢুকে তাকে জিজ্ঞেস করলাম, খাবার রেখে চলে আসলেন কেন? আগে বলো, রিমি তোমার প্লেটে মাংসের টুকরো দিল কেন? আমি কি করে বলবো কেন দিল? হয়তো মজা করে দিয়েছে। আচ্ছা বাদ দেন, এই নেন আপনার আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছেন, খেয়ে নেন। খাবো না আমি। কেন? খাবো, কিন্তু আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দিতে হবে। আমি এসব পারবো না, খাবার হলে খান, না হলে নাই। ওকে, তাহলে মোবাইলও পাবা না। এটা কেমন কথা? আপনি না বললেন? আমাকে খাইয়ে না দিলে মোবাইল পাবা না, বাকিটা তোমার ইচ্ছা। আর কোনো উপায় না পেয়ে হাতটা ধুয়ে তানিয়ার সামনে বসে প্লেট থেকে এক লোকমা খাবার তার মুখের সামনে এনে বললাম, নেন, হাঁ করেন।
খুশি হয়ে হা করে খাবারের লোকমাটা খেয়ে নিল। এইভাবে তানিয়াকে কয়েক লোকমা খাবার খাইয়ে দেওয়ার পর ঘটল এক বিপত্তি। তানিয়া হঠাৎ ঝালঝাল বলে জোরে চিল্লাতে শুরু করলো। তার এমন অবস্থায় আমার কি করা উচিত কিছু ভেবে পেলাম না। হঠাৎ ভাবলাম নিচে গিয়ে পানি নিয়ে আসি। তো বসা থেকে যেই উঠে দাঁড়ালাম তখনই তানিয়া আমার হাত টেনে ধরে আবার বিছানায় বসিয়ে দিল আর আমাকে টান মেরে তার একদম কাছে নিয়ে গিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তানিয়ার এমন কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চোখ বড় বড় করে তানিয়ার দিকে তাকিয়ে আছি আর সে পাগলের মতো আমার ঠোঁট জোড়া চুষে যাচ্ছে। 2 মিনিট ধরে তানিয়া আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে রেখেছে। মানে 2 মিনিট ধরে তানিয়া আমায় কিস করেই যাচ্ছে। এর মধ্যে কয়েকবার নিজেকে তানিয়ার থেকে ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ছাড়াতে পারিনি। আমারও এখন একটু একটু ভালো লাগছে এই মুহূর্তটা। মন চাচ্ছে এই মুহূর্তটা যেন কখনো শেষ না হোক, এভাবে পার হয়ে যাক সারাটা জীবন। জীবনে মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছি কিন্তু কখনো কোনো মেয়ের গায়ে হাত দেইনি। আর আজ সেখানে একটা মেয়ে নিচ থেকে আমার এতটা কাছে এসেছে, আমি কিছু দেখিনি। হঠাৎ একটা মেয়ের গলার আওয়াজ পেয়ে তানিয়া আমায় ছেড়ে দিল। আমিও নিজেকে তৎক্ষণাৎ সামনে নিলাম। হঠাৎ দরজার দিকে চোখ পড়তে দেখি রিমি মেয়েটা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্য হাত দিয়ে তার চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম ওই কথাটা রিমিই বলেছে, কিন্তু সে হঠাৎ এইখানে আসলো কেন, তাও হাতে পানির গ্লাস নিয়ে। এদিকে রিমিকে রুমের মধ্যে দেখে তানিয়া আবার কিছুটা রেগে গেল। তারপরও সে নিজের রাগকে সামলিয়ে রিমিকে বলল, এই, তুই আমাদের রুমে কেন এসেছিস? তুমি তো কিছুক্ষণ আগে পানি পানি বলে চিল্লাচ্ছিলে, তাই খালামুনি আমায় তোমার জন্য পানি নিয়ে যেতে বললেন, তাই তো আমি এখানে আসলাম। ভালো করেছিস, এবার রুম থেকে বের হ, যা। তাড়িয়ে দিচ্ছ নাকি আমায়? আমি রুমে থাকলে কি তোমাদের প্রবলেম হবে দুলাভাই? আমি কিছু বলতে যাব তার আগে তানিয়া বলে উঠল, এই এই কথা তুই আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করছিস কেন? আর তুই আমাদের মধ্যে থেকে কি করবি শুনি? যা নিচে গিয়ে বাচ্চাদের সাথে খেলা কর। আমি কি বাচ্চা নাকি যে বাচ্চাদের সাথে খেলা করব? বাচ্চা না তো কি, মাত্র 10-এ পড়িস, এখনো তো স্কুল জীবনই পার করিস নাই। তো কি হয়েছে তাই বলে কি আমি বাচ্চা নাকি? না, তুই তো বুড়ি। এবার যা, রুম থেকে বের হ। আমি থাকলে কি? রিমি, তোকে আমি যেতে বলছি। এখন যদি তুই রুম থেকে না যাস তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা যাচ্ছি, এত রাগ দেখাও কেন? দুলাভাই বিকেলে ছাদে আসেন, গল্প করবো না। বলেই রিমি রুম থেকে চলে গেল। রিমি চলে যাওয়ার সাথে সাথে তানিয়া রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আবার বিছানায় এসে বসলো। এই, তুমি রিমির সাথে আর কথা বলবে না বলে দিলাম। কেন? কি কেন? কথা বলতে না করেছি, ব্যাস, কথা বলবা না। আচ্ছা বলবো না। তাছাড়া রিমি নিজেই তো যেচে এসে আমার সাথে কথা বলে, আমি তো নিজ থেকে ওর সাথে কথা বলি নাই। সে যাই হোক, ওর সাথে তুমি আর কথা বলবা না। এখন বাকি খাবারটুকু খাইয়ে দাও। আর কথা না বলে প্লেটের অবশিষ্ট খাবারটুকু তানিয়াকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ হলে তানিয়া প্লেটটা নিয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আবার রুমে চলে আসলো। এবার তো আমার মোবাইলটা দিয়ে দিন দাঁড়াও, দিচ্ছি। বলে তার ব্যাগ থেকে আমার মোবাইলটা বের করে আমার হাতে দিয়ে দিল। মানি ব্যাগ রেখে কি করবেন, ওইটাও দিয়ে দিন না। হুম, ওইটা দেওয়া যাবে না, ওইটা একেবারে বাসায় নিয়ে গিয়ে দেওয়া হবে, তার আগে নয়। আচ্ছা নিজের বাসায় যাই, তখন বোঝাবো মজা। তারপর মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকে কিছুক্ষণ ফেসবুকিং করতে লাগলাম। হারামি বন্ধুরা আমায় অ্যাক্টিভ দেখে একের পর এক মেসেজ দিতে লাগলো, কোথায় তুই, আজ ভার্সিটিতে আসিসনি কেন, ইত্যাদি ইত্যাদি। আসলে ওদের কাউকে আমার বিয়ের কথা বলিনি, না হলে সবকটা আমায় নিয়ে হাসি তামাশা করবে। তাই ওদেরকে বললাম আজ একটু অসুস্থ, কাল ভার্সিটিতে আসবো। এইভাবে ফেসবুকিং করতে করতে রুমের মধ্যে বসে দিনটা কাটিয়ে দিলাম। দুপুরবেলা অবশ্য একবার রিমি আর কিছু বাচ্চারা এসে আমায় ডেকেছিল তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু তানিয়া আমায় ওদের সাথে যেতে দেয়নি। সারাদিন রুমের মধ্যে বসে থাকতে হয়েছে ওর জন্য। অবশেষে রাতের বেলা খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হলাম। তানিয়াও আমার সাথে বের হলো আর আমার হাত ধরে সোজা নিচে নিয়ে এসে আমায় একটা চেয়ারে বসিয়ে সেও আমার পাশের চেয়ারে বসে পড়লো। খাবার খেতে খেতে শ্বশুর আব্বার সাথে কিছু টুকটাক কথা হয়েছে। উনি আমায় কয়েকটা প্রশ্ন করলেন আর আমি তার উত্তর দিলাম আর কি। রিমিও বসেছিল আমাদের সাথে, কিন্তু আমার সাথে কোনো কথা বলেনি, হয়তো তানিয়ার ভয়ে। তো খাওয়া দাওয়া শেষ হলে তানিয়া আবার আমায় নিয়ে উপরে চলে আসলো। রুমে এসে বাঁধলো আরেক বিপত্তি। রুমে একটা মাত্র খাট, কোনো সোফা নেই। এখন কে কোথায় ঘুমাবে? এই ঠান্ডার মধ্যে মেঝেতে তো ঘুমানো যাবে না, আর এমনিতেও আমার মেঝেতে ঘুমিয়ে অভ্যাস নেই। তানিয়াকেও বা কিভাবে বলবো মেঝেতে থাকতে? আমার বাড়িতে না হয় আমি ওর উপর হুকুম চালিয়েছিলাম, কিন্তু এখন তো এটা তানিয়ার বাড়ি। ওকে কিছু বললে যদি উল্টা আমায় কিছু করে, বলা তো যায় না।
আর যতবার মেয়েটার রাগ দেখলাম মনে হয় মেয়েটা ভীষণ রাগী। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা ভাবছিলাম, এমন সময় তানিয়া আমায় বলল, কি হলো? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর কি এত ভাবছো? হ্যাঁ না মানে ভাবছি আজ ঘুমাবো কোথায়। ঘুমাবে কোথায় মানে? খাটে ঘুমাবে? আপনার সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। কেন, ঘুমালে কি? আপনাকে আমি আগেই বলেছি যে আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না আর মানবো না, তাই আপনার সাথে এক বিছানায় ঘুমানোর আমার কোনো ইচ্ছাই নেই। তামিমের এমন কথা শুনে তানিয়া মনে কিছুটা কষ্ট পেল, কেননা আজ সারাদিন ধরে তামিম ওর সাথে ভালো ব্যবহারই করছিল। সে ভাবিনি যে তামিম আজকেও তাকে বাসরাতে কথাগুলো বলবে। কিন্তু রুমে তো একটাই খাট। রুমে কোনো সোফা থাকলে আমি সোফাতেই ঘুমিয়ে পড়তাম, কিন্তু রুমে তো কোনো সোফা নেই। আর এত ঠান্ডার মধ্যে মেঝেতে কিভাবে ঘুমাবো বলো? আচ্ছা, তোমার যদি আমার সাথে এক বিছানায় থাকতে অসুবিধা হয় তাহলে আমি মেঝেতেই ঘুমিয়ে পড়বো। তুমি না হয় বিছানার মধ্যেই ঘুমাও। থাক, আপনাকে আর কষ্ট করে মেঝেতে ঘুমাতে হবে না। আপনি বিছানায় এসে ঘুমান, তবে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখেন। আমি বিছানায় ঘুমালে তোমার প্রবলেম হবে না? মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখলে তার প্রবলেম হবে না। আচ্ছা, আমি কোলবালিশ বের করে দিচ্ছি, দাঁড়াও। তারপর তানিয়া আলমারি থেকে একটা কোলবালিশ এনে তামিমের কাছে দিল। তামিম কোলবালিশটা নিয়ে বিছানার মাঝখানে রেখে সে একপাশে গিয়ে শুয়ে পড়ল। তানিয়াও আর কিছু না বলে কোলবালিশের অপর পাশে শুয়ে পড়ল। দুজনের মধ্যে কেউ আর কারোর সাথে কোনো কথা বলল না, দুজনেই যার যার মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তামিম তানিয়াকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। তানিয়া সকালেই তামিমকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলেছিল আজ তারা আবার বাসায় চলে যাবে। তামিমও আর না করলো না, কারণ এইখানে থাকতে তার একদমই ভালো লাগছিল না। আর তানিয়ারও রিমির ভাবসাব ভালো লাগছিল না, তাই সেও তার আম্মু আব্বুকে অনেক অনুরোধ করে তামিমদের বাসায় চলে আসে। তাদের দুজনকে এত সকালে বাসায় দেখে রহিমা বেগম কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এত সকাল সকাল তারা চলে আসলো কেন? তখন তানিয়া তামিমকে কিছু বলতে না দিয়ে তামিমের আম্মুকে বলল, আম্মু, তোমায় ছাড়া আমার ভালো লাগছিল না, তাই চলে এসেছি। তামিমের আম্মু আর কিছু বললেন না, তাদের দুজনকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বললেন। তামিম আর তানিয়া দুজন রুমে আসলো। রুমে এসে তামিম ফ্রেশ হতে চলে গেল। তামিম ফ্রেশ হয়ে বের হওয়ার পর তানিয়াও ফ্রেশ হতে চলে গেল। তামিম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:30 বেজে গেছে, তাই সে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল ভার্সিটি যাবে বলে। রুম থেকে বের হতে যাবে তখনই তার মনে পড়ল মানিব্যাগ তো নেওয়া হয়নি, মানিব্যাগ তো তানিয়ার কাছে। তামিম বসে বসে তানিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তানিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তামিম তো তানিয়াকে দেখেই অবাক, কেননা তানিয়া একটা নীল শাড়ি পরেছে। এতক্ষণ বোরকা পরে থাকায় সে বুঝতে পারিনি যে তানিয়া শাড়ি পরেছে। হঠাৎ তামিমের চোখে পড়ল তানিয়ার কোমরের দিকে, একেবারে ধবধবে সাদা কোমর তানিয়ার। কোনোভাবে তামিম সেখান থেকে তার চোখ ফেরাতে পারছে না। তামিমের এইভাবে তাকিয়ে থাকা দেখে তানিয়া বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? আর তুমি কোথাও বের হচ্ছ নাকি? হ্যাঁ না মানে কই কিছু না। ভার্সিটিতে যাব। আমার মানিব্যাগটা দেন। মাত্রই তো বাসায় আসলে, আজ না গেলে কি? আমার বাসায় থাকতে ভালো লাগে না। আমার মানিব্যাগটা দেন, এমনিতেই 9:30 বেজে গেছে। আচ্ছা, দাঁড়াও, দিচ্ছি। বলে তার ব্যাগ থেকে মানিব্যাগটা বের করে তামিমের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু মানিব্যাগটা দিল না। কি হলো? মানিব্যাগ দেন। মানিব্যাগ নিতে হলে এর বদলে আমাকে কিছু দিতে হবে। মানে আপনাকে আবার কি দিতে হবে? একটু নিচু হও, বলছি। কিছু না বলে হালকা নিচু হলো। এবার বলেন। এবার তামিমের কানের কাছে ওর মুখটা নিয়ে বলল, মানিব্যাগ নিতে হলে আমায় একটা পাপ্পি দিতে হবে। তানিয়ার কথা শুনে তামিম ওর দিকে চোখ বড় বড় করে তাকালো, আর তানিয়া তামিমের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসছে। আমি এসব পারবো না, আমার মানিব্যাগ দেন বলছি। না দিলে মানিব্যাগও পাবা না। এ কোন বিপদে পড়লাম রে ভাই। তামিম চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে এখন কি করবে। মানিব্যাগটা যদি তানিয়ার হাতে থাকতো তাহলে কেড়ে নেওয়া যেত, কিন্তু মানিব্যাগটা তো তানিয়ার নিজের কোমরে গেঁথে রেখেছে। এখন মানিব্যাগ আনতে হলে তো তানিয়ার কোমরে হাত দিতে হবে। জীবনে কখনো কোনো মেয়ের শরীরেই হাত লাগাইনি, তাহলে আজ কিভাবে তানিয়ার কোমরে হাত লাগাবো? কি হলো, এত কি ভাবছো? হ্যাঁ না মানে বলছি কি, প্লিজ এটা বাদে অন্য কিছু চান। আমি এটা পারবো না, একটু বোঝার চেষ্টা করেন। কেন পারবেন না শুনি? বাহিরের মেয়েদেরকে তো ভালোই টিস করতে পারো, তাহলে আমায় একটা পাপ্পি দিলে প্রবলেম কি? আমি তো আর বাহিরের কেউ না, তোমার নিজেরই বউ। কিন্তু আমি জীবনেও কোনো মেয়েকে। আমি এত কথা শুনতে চাচ্ছি না। পাপ্পি দাও আর মানিব্যাগ নাও, না হয় আমি গেলাম আম্মুকে রান্নার কাজে হেল্প করতে। চুপ করে ভাবছে কি এখন কি করবে। পাপ্পি না দিলে তো তানিয়া মানিব্যাগ দিবে না,
আর মানিব্যাগ ছাড়া ভার্সিটিতে কিভাবে যাব? ভার্সিটিতে গিয়ে টাকা খরচ না করলে তো আমার হয়ই না। কি হলো, চুপ করে আছো কেন? দিবে নাকি চলে যাব? কোথায় দিতে হবে? পাপ্পি কোথায় দেয় জানো না? আমি কি করে জানবো? আগে কখনো কাউকে দিয়েছি নাকি? আচ্ছা যাও, গালের মধ্যে দিয়ে দাও। আচ্ছা, গাল এদিকে আনেন। এবার দাও। চোখ বন্ধ করে আস্তে আস্তে তানিয়ার গালের দিকে তার ঠোঁটগুলো এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিন্তু তানিয়া যে হঠাৎ এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে তা আগে জানা ছিল না। তামিমকে চোখ বন্ধ করে তার গালের দিকে এগোতে দেখে তানিয়া তার গালটা ঘুরিয়ে তামিমের মুখের কাছে তার মুখ নিয়ে আসলো। তারপর তানিয়া তার দুই হাত দিয়ে আলতো করে তামিমের গালে ধরে তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তামিম নিজের ঠোঁটের মধ্যে নরম মিষ্টি জাতীয় কোনো জিনিসের ছোঁয়া পেয়ে নিজের চোখ খুলে দেখল তানিয়া তার ঠোঁটগুলোকে তার ঠোঁটের সাথে চেপে ধরে রেখেছে। তামিম চোখ বড় বড় করে তানিয়ার দিকে তাকালো, কিন্তু তানিয়া সেটা বুঝতে পারেনি, কারণ সে চোখ বন্ধ করে রেখেছে। তানিয়া এবার আস্তে আস্তে তামিমের ঠোঁটগুলোতে কিস করতে শুরু করলো। তানিয়ার এমন কাজ তামিমের প্রথমে খারাপ লাগলেও এখন ঠিকই ভালো লাগছে। তামিম এবার চোখ বন্ধ করে তানিয়ার ঠোঁটের স্পর্শ নিতে লাগলো। তামিমের মনে এখন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হতে লাগলো। তামিমের কাছে এই মুহূর্তটা সবচেয়ে সুখময় মুহূর্ত মনে হচ্ছে। এই মুহূর্তটা যদি কখনো শেষ না হয়ে এইখানে থেমে যায় তাহলে অনেক ভালো হয়। হঠাৎ তানিয়া তামিমের ডান হাত ধরে তার কোমরের মধ্যে নিয়ে লাগালো। এতে তামিম অনেক বড় একটা শক খেলো, আর বিদ্যুৎ গতিতে তার হাত তানিয়ার কোমর থেকে সরিয়ে তানিয়ার থেকে সে নিজেও কিছুটা দূরে সরে গেল। তানিয়া তামিমের দিকে তাকিয়ে দেখলো তামিম মাথা নিচু করে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এমন করলে কেন? কেমন করলাম? এইভাবে দূরে গিয়ে দাঁড়ালে কেন? তো কি করব? আর আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। কোন কাজ? আপনি বলেছিলেন আপনার গালে পাপ্পি দিলেই হবে, কিন্তু আপনি কি করলেন? আসলে ওই দিন তোমায় কিস করার পর থেকে এখন তোমার ঠোঁটগুলো দেখলেই কেমন যেন নেশা লেগে যায় তোমার ঠোঁটের প্রতি। কথাটা শুনে বেশ লজ্জা পেল, আর আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেন, তোমার ভালো লাগেনি? তানিয়ার কথায় এখন কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। এইখানে আরও কিছুক্ষণ থাকলে তাকে শুধু লজ্জার সম্মুখীন হতে হবে। তাই সে কোনোভাবে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, মানিব্যাগটা দেন। ও হ্যাঁ, এই নাও তোমার মানি ব্যাগ। সেখানে আর 1 মিনিটও দাঁড়ালো না, তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে আসলো। আরে আরে, আমার কথা তো যা চলেই গেল। রুম থেকে বেরিয়ে আসতেই পড়লাম আম্মুর সামনে। আমায় দেখে আম্মু বললেন, কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, একটু ভার্সিটিতে যাচ্ছি। সে কি, 2 দিন হলো বিয়ে করলি, কোথায় নতুন বউকে একটু সময় দিবি তা না, তুই আজ ভার্সিটিতে যাচ্ছিস? আর আজকেই তো মাত্র তানিয়াদের বাড়ি থেকে আসলি, আজ ভার্সিটিতে না গেলে কি হয়? আম্মু, তুমি তো জানোই আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই ভার্সিটিতে চলে যাচ্ছি। আচ্ছা যা, তাহলে আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বাসায় ফিরিস। আচ্ছা, আমি গেলাম তাহলে, বলেই বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে সোজা ভার্সিটিতে চলে এলাম। রিক্সা ভাড়া মিটিয়ে ভার্সিটিতে ঢুকে দেখি সব বন্ধুরা ভার্সিটির বড় বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে তাদের সাথে আড্ডায় যোগ দিলাম। কিরে, এই কয়দিন কোথায় ছিলি? ভার্সিটিতেও এলি না, দেখাও করলি না, খুব ব্যস্ত ছিলি মনে হয়। মাত্র একদিন ভার্সিটিতে আসলাম না, আর তোর কাছে কয়দিন হয়ে গেল? না, তুই তো কোনোদিন ভার্সিটি মিস দিস না, তাই বললাম আর কি। আচ্ছা, এখন বল, গতকাল কোথায় ছিলি? মামাতো ভাইয়ের বিয়েতে আম্মুর সাথে মামাবাড়ি গিয়েছিলাম, তাই গতকাল ভার্সিটিতে আসতে পারি নাই। ও আচ্ছা, তো এখন আড্ডা দিবি নাকি ক্লাসে চলে যাবি? ক্লাসে আরও পরে যাব, এখন একটু আড্ডা দেই। তারপর তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও ক্লাস করিনি, আমাদের আশেপাশে যারা বসা ছিল উল্টা তাদেরকে আরও ডিস্টার্ব করেছি। এরপর একটা ক্লাস বাকি থাকতেই সব বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে এসে ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ালাম একটু বেঁধে টিচ করার জন্য। দোস্ত, এইভাবে খালি মুখে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, কিছু টাকা দে, সবার জন্য সিগারেট নিয়ে আসি। ঠিক বলেছিস, এই নে টাকা, আর তাড়াতাড়ি আসিস। টাকা নিয়ে রনি চলে গেল সিগারেট আনতে। কিছুক্ষণ পর এসে সবার হাতে একটা করে সিগারেট ধরিয়ে দিল। তারপর গ্যাস লাইট দিয়ে একে একে সবাই সিগারেটে আগুন ধরালাম। কিছুক্ষণ পর ভার্সিটি ছুটি হলে বন্ধুরা 2 ভাগ হয়ে গেলাম।
এক ভাগ রাস্তার এই পাশে, আরেক ভাগ রাস্তার ওই পাশে। যেই মেয়ে আমাদের পাশ দিয়ে যাচ্ছে তাদের মুখেই সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলাম। মেয়েরা সিগারেটের ধোঁয়া নিতে না পেরে কাশতে কাশতে যাচ্ছে। মেয়েদের এমন অবস্থা দেখে আমরা হাসতে হাসতে শেষ। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত এইভাবে অনেক মেয়েদেরকেই টিচ করলাম। সবশেষে ওই দিনের মতো বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই বাঁধলো আরেক বিপত্তি। বাসার কলিং বেল চাপ দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। তানিয়াকে দেখেই আমি ওকে পাশ কাটিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম, কিন্তু কয়েক কদম যেতে না যেতেই পিছন থেকে তানিয়া আমায় ডাক দিয়ে দাঁড়াতে বলল। ইচ্ছা না থাকা সত্ত্বেও দাঁড়ালাম, আর তানিয়াও আমার কাছে এসে দাঁড়ালো। তারপর আমার একদম কাছে এসে তার নাক দিয়ে আমার মুখের চারপাশ শুকতে লাগলো। সে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ তানিয়া আমার দিকে রাগী কণ্ঠে বলে উঠল, এই তোমার শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? তুমি কি সিগারেট খেয়ে এসেছো? কেন, আপনার কোনো প্রবলেম? এইসব ছাইপাশ কবে থেকে খাওয়া শুরু করেছো? অনেক আগে থেকেই। দেখে এখন সরেন সামনে থেকে, আমি রুমে যাব। বলেই তানিয়াকে পাশ কাটিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বসে বসে রেস্ট নিচ্ছি। এমন সময় তানিয়া এসে রুমে ঢুকলো। তানিয়ার সাথে আম্মুও রুমে এসে ঢুকলেন হাতে খুন্তি নিয়ে। তানিয়া বলল তুই নাকি সিগারেট খেয়ে এসেছিস, কথাটা কি সত্যি? না আম্মু, আমি তো সিগারেট খাইনি, বন্ধুরা খেয়েছিল, তাদের শরীর থেকেই আমার শরীরে সিগারেটের গন্ধ লেগেছে। আম্মুকে সত্যিটা বললে আজ আমার রক্ষা নেই জানি। তারপর হঠাৎ ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিলেন। আম্মুর হাতের চর খেয়ে আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। জানি আমার কপালে আজ অনেক দুঃখ আছে, কারণ এর আগেও একবার সিগারেট খাওয়াতে আম্মুর কাছে ধরা পড়ে সেই লেভেলের মাইর খেয়েছিলাম। আপনার আবার হাইছেন না? তোকে না বলেছিলাম আর জীবনেও সিগারেট খাবি না, তাহলে আজকে আবার কোন সাহসে সিগারেট খেলি? নিশ্চয়। ওঠ আর বের হয়ে যা আমার বাসা থেকে। আম্মু সামান্য সিগারেট খাওয়ার জন্য ওকে এমন শাস্তি দিয়েন না প্লিজ। এর চেয়ে ভালো অন্য কোনো শাস্তি দিন, যাতে ও আর জীবনেও সিগারেট না খায়। তুমি ঠিক বলেছো, একে অন্য কোনো শাস্তি দিতে হবে। কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ পেয়েছি, এই তুই দাঁড়া আর কান ধরে 100 বার উঠবস কর। কি 100 বার? আম্মু আমি এতবার পারবো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাফ নেই, যা করতে বলেছি কর, না হলে তোর 1 মাসের খাত খরচ বন্ধ। এখন নিজের বউয়ের সামনে কান ধরে উঠবস করতে হবে। তামিম দাঁড়িয়ে আছে আর ভাবছে এখন কি করবে। তার আম্মু আজ তার উপর যেভাবে রেগে আছেন, মনে তো হয় না এই রাগ এত সহজে ভাঙবে। এই তানিয়া মেয়েটাই সবকিছুর মূল। আমি সিগারেট খেয়েছি তাহলে তার কি আসে যায়? এই কথা আম্মুকেও শোনাতে হলো তার। একবার আম্মুর কাছ থেকে ছাড়া পাই তখন বোঝাবো মজা এই মেয়েটাকে। আমার লাইফ একেবারে হেল করে দিচ্ছে এই মেয়েটা। তামিমকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তামিমের আম্মু তামিমের পায়ের মধ্যে দিলেন খুন্তি দিয়ে একবারই। ও মা গো, আমার পা শেষ। এই চুপ, একদম চিল্লাবি না বলে দিলাম। তোকে আমি কান ধরে উঠবস করতে বলেছি, কিন্তু তুই তা না করে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? উঠবস না করলে আজ তোর ছাড়া নেই বলে দিলাম। আম্মু প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনেও সিগারেট খাবো না। না, তোর কোনো মাফ নেই, যা বলছি তা কর, না হলে কিন্তু এখনই খুন্তির বাড়ি খেতে হবে তোকে। ও আম্মু, ওনার সামনে মানে নিজের বউয়ের সামনে উঠবস করবে, এটা কেমন দেখায় না, তাই বলছি কি। তোর কোনো অজুহাত আমি আজ শুনবো না। তোকে আমি উঠবস করতে বলেছি, উঠবস কর, না হলে কিন্তু আমি এখনই খুন্তিটা দিয়ে তোকে পিটানো শুরু করব। ও আম্মু শোনা, আম্মু আমার একটা কথা। আউচ। উঠবস কর বলছি, না হলে। করছি, এত রাখছো কেন? আর কোনো উপায় না পেয়ে লজ্জা শরম খাটের নিচে ফেলে কান ধরে উঠবস করা শুরু করলাম। তানিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার এমন অবস্থা দেখে মিটমিট করে হাসছে। খুব হাসি পাচ্ছে তাই না? বেশি করে হাসো, সময় আমারও আসবে, তখন বোঝাবো মজা। আউচ, এখন মারলা কেন? তো ঝিমুচ্ছিস কেন? তাই বলে এইভাবে মারবা? তোর সাহস তো দেখছি কম না, আমার মুখের উপর কথা বলছিস। সরি ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তাড়াতাড়ি দে। আর মামুনি, তুমি গুনতে থাকো ও কতবার উঠবস করছে। আচ্ছা আম্মু। আম্মুর কথায় তানিয়া আমার উঠবস করা গুনতে শুরু করলো। 1 2 বলে, আর আমি মাথা নিচু করে উঠবস করেই যাচ্ছি। এ কেমন বউ, কোথায় নিজের স্বামীকে এখন এই বিপদ থেকে বাঁচাবে তা না করে উল্টা স্বামী কয়বার উঠবস করছে তা গুনতেছে। সময় আমারও আসবে, তখন বোঝাবো মজা। তামিম উঠবস করছে আর তানিয়া গুনে যাচ্ছে, আর পাশে তামিমের মা বিছানার উপর বসে আছেন হাতে খুন্তি নিয়ে। এমন সময় হঠাৎ তামিমের বাবা রফিক আহমেদ এসে বাড়িতে ঢুকলেন। সারা বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ছেলের রুম থেকে 1 2 গণনার আওয়াজ শুনে
ছেলের রুমে এসে হাজির হলেন। ছেলের রুমে ঢুকে দেখলেন তামিম কান ধরে উঠবস করছে আর তানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতেছে। আর তামিমের মা বিছানার উপর বসে আছেন হাতে খুন্তি নিয়ে। হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে সবাই দরজার সামনে তাকিয়ে দেখে তামিমের বাবা দাঁড়িয়ে আছেন। তোমার ছেলেকে না করার পরেও আবার সিগারেট খেয়েছে, তাই ওকে শাস্তি দিচ্ছি। শাস্তি দিচ্ছিস ভালো কথা, কিন্তু এইটা কোন ধরনের শাস্তি? এত বড় ছেলেকে কেউ কান ধরে উঠবাস করায়? আব্বু আম্মুকে একটু বলো না আমাকে মাফ করে দিতে। সবকিছুর মূল তো তুমি। বাবা সিগারেট খেলে তো ছেলে সিগারেট খাবেই। এখানে এসেছো ভালো কথা, চুপচাপ দাঁড়িয়ে থাকো। একদম ছেলের পক্ষ নিয়ে দালালি করবে না বলে দিলাম, না হলে তোমাকে ওই দিনের মতো। থাক থাক, আর বলতে হবে না। আমি বরং রুমে যাই, তোমরা তোমাদের কাজ করো। আসলে তামিমের মা বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, আর প্রেম করে বিয়ে করলে যে কত পুরুষ মানুষের জীবন কয়লা হয়ে যায় সেটা আর নাই বললাম। প্রেম করার সময়ই তামিমের আব্বু তামিমের আম্মুর সব কথা মেনে চলতেন, তাই এখনও উনি তামিমের আম্মুর সব কথা মেনে চলেন আর ওনাকে একটু ভয়ও পান। এক কথায় তামিমের আম্মুই বাসার কর্তা আর সবাই ওনার কথা মতোই চলে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন, উঠবস কর। বলেই খুন্তি দিয়ে পিছন দিকে একটা বসিয়ে দিলেন। করছি তো, এত মারো কেন? বলেই আবার উঠবস শুরু করলাম। তাড়াতাড়ি কর। আর মামুনি, ও কয়বার উঠবস করেছে? 20 বার করেছে আম্মু। এই থাম। মামুনি, কয়বার হয়েছে? 50 বার হয়েছে আম্মু। যা, আজকের জন্য তোকে মাফ করলাম। এরপর যদি আর কখনো সিগারেট খাস তাহলে তোকে একেবারে এই বাসা থেকে বের করে দেবো। বাসলাম। সিগারেট খেলেও জীবনেও আর প্রমাণ নিয়ে বাসায় আসবো না। কিছু বললি নাকি? হ্যাঁ, না না, কই কিছু বলি নাই তো। এই শাস্তির কথা যেন সবসময় মনে থাকে। আর মামুনি, তুমি একটু আমার সাথে আসো তো। কথাটা বলে আম্মু রুম থেকে চলে গেলেন। আম্মুর পিছনে পিছনে তানিয়াও রুম থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ ধরে উঠবস করার ফলে শরীর কিছুটা ঘেমে গেছে, তাই তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম গোসল করতে। এদিকে আম্মু তানিয়াকে সাথে নিয়ে রান্নাঘরে গেলেন আর তানিয়াকে বললেন, মামুনি, আমায় মাফ করে দাও। তোমার মতো একটা ভালো মেয়ের সাথে আমার খারাপ ছেলেটার বিয়ে দিয়ে হয়তো আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলেছি। ছি ছি, এসব আপনি কি বলছেন আম্মু? আপনি তো এখন আমার মা, আর মা হয়ে নিজের মেয়ের কাছে মাফ চাচ্ছেন। আর ও এতটাও খারাপ না যতটুকু আমরা ভাবছি। বন্ধুদের সাথে থেকে হয়তো সিগারেট খাওয়া শিখে গেছে, তাই এখন মাঝে মধ্যে খায়। আমি ওর মা, আমার ছেলেকে আমি ভালো করে চিনি। খারাপ ছেলেদের সাথে থেকে সেও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আগে তো প্রায় সিগারেট খেয়ে বাসায় আসতো, কিন্তু আমি বুঝতে পারতাম না। হঠাৎ একদিন ওর রুম পরিষ্কার করতে গিয়ে ওর বিছানার নিচে সিগারেটের প্যাকেট দেখে বুঝতে পারলাম যে সে সিগারেট খায়। ওই জন্য বাসায় আসলে ওকে অনেক বকাঝকা করেছিলাম। সেই থেকে আর ওকে সিগারেট খেয়ে বাসায় আসতে দেখিনি। তারপরেও হয়তো ও আমার থেকে লুকিয়ে লুকিয়ে এতদিন ধরে সিগারেট খেয়ে এসেছে। আচ্ছা আম্মু, ও এমনটা কেন হলো? ওর কি কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল? না, আমার জানা মতে ওর এসব কিছু ছিল না, হঠাৎ করেও এমন হয়ে গেছে। এখন ওকে আমি কিভাবে ভালো পথে আনবো মা, তুমিই বলো। তুমি কি পারবে আমার ছেলেকে ভালো পথে আনতে? কেন পারবো না আম্মু, অবশ্যই পারবো। আর ও তো এখন আমার স্বামী, ওকে তো আমারই ভালো পথে আনতে হবে। আর একটা খারাপ মানুষকে ভালো পথে আনতে পারলে আমারই লাভ। আপনি চিন্তা করবেন না, আজ থেকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ওকে ভালো পথে আনার চেষ্টা করব। আপনি শুধু আল্লাহর কাছে ওর জন্য দোয়া করবেন, ও যেন খারাপ পথ ত্যাগ করে ভালো পথে আসতে পারে। দোয়া তো সবসময় করি মা, আর মায়ের দোয়া তো সবসময় সন্তানের সাথে থাকে। কিন্তু আম্মু, ওকে ভালো পথে আনতে হলে আমার আপনার একটু হেল্প লাগবে। কি হেল্প মামুনি, বলো। এখন থেকে আপনার টেকনিকটা আমি ব্যবহার করব। মানে? শোনেন তাহলে। এরপর তানিয়া আম্মুর কাছে কানে কানে সব বলল। আচ্ছা তাই করো, আমি সবসময় তোমার সাথে আছি। আচ্ছা আম্মু, দুপুরের খাওয়ার সময় তো হয়ে গেছে, খাবেন না? ভাত আর প্লেট নিয়ে টেবিলে রেখে সবাইকে খাওয়ার জন্য বলে আস। আমি বাড়িতে তরকারি নিচ্ছি। আচ্ছা আম্মু। তারপর তানিয়া আম্মুর কথা মতো ভাত আর প্লেট নিয়ে টেবিলে রেখে সবাইকে খাওয়ার জন্য বলে গেল, মানে আমাকে আর আব্বুকে। এদিকে আমিও গোসল করে রেডি হয়ে বসেছিলাম। এমন সময় তানিয়া এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমিও চুপচাপ নিচে চলে আসলাম আর এসে একটা চেয়ার টেনে টেবিলে বসে খাবার খেতে লাগলাম। খাওয়া শেষ হলে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে সন্ধ্যা হয়ে গেলে বাহিরে যাওয়ার জন্য রেডি হলাম। যেই রুম থেকে বের হতে যাব তখনই তানিয়া এলো, এসে আমার সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। কোথায় যাচ্ছি এটা কি আপনাকে বলে যেতে হবে? এখন থেকে কোথাও গেলে তোমার আমাকে বলে যেতে হবে, না হলে যেতে দিব না। আমার তো ঠেকা পড়ছে আপনার কথা শোনার। দেখি সরেন সামনে থেকে, আর আমায় যেতে দিন। এখন তো সন্ধ্যা হয়ে পড়েছে, তাই এখন আর কোথাও যেতে পারবা না। দেখেন ভালোই ভালোই বলছি, আমায় যেতে দিন, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। তোমার খারাপ হওয়া আমি বের করছি, দাঁড়াও। বলেই আম্মু আম্মু বলে জোরে চিল্লাতে শুরু করলো।
এদিকে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কিছু বলতে যাব তার আগে আম্মু এসে হাজির। কি হয়েছে মামুনি, ডাকছো কেন? দেখেন না আম্মু, ও এখন বাইরে যাচ্ছে। ওকে আমি যেতে না করলাম, কিন্তু ও আমার কথা শুনছেই না। তুই এখন বাইরে গিয়ে কি করবি রে? এমনি একটু দরকার আছে। তোর কি এমন দরকার যে সন্ধ্যাবেলা বাইরে যেতে হচ্ছে? আর তানিয়া যে তোকে যেতে না করেছে, তাহলে তুই ওর কথা শুনছিস না কেন? আমি ওনার কথা শুনতে বাধ্য নই। বাধ্য না হলেও তোকে এখন থেকে তানিয়ার সব কথা শুনতে হবে, কারণ আমার সব কাজ এখন তানিয়াই করবে। তোমার সব কাজ উনি করবেন মানে? ও তুই বুঝবি না, সময় হলে ঠিকই বুঝবি। এখন রুমের ভেতর বসে থাক, কোথাও বের হবি না। কিন্তু আম্মু আমার। তোকে আমি কি বলেছি শুনতে পাসনি? ধুর, আর কিছু না বলে রুমের ভিতরে এসে বিছানার উপর শুয়ে পড়লাম। সন্ধ্যা 7টা বাজে। তখন তানিয়া এসে রুমে ঢুকলো, হাতে একটা বই নিয়ে। আমি তখনও বিছানার উপরেই শুয়ে আছি। এই ওঠ, আর এসে পড়তে বস। কি পড়বো মানে? পড়বে মানে পড়বে, ওঠ। দূর জানতো, অযথা ডিস্টার্ব করবেন না, ভালো লাগছে না আমার। এসব বললে হবে না, উঠতে বলছি ওঠ, আর এসে পড়তে বস। আপনি যাবেন এখান থেকে? বুঝেছি, তুমি এইভাবে শুনবে না, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে এই রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার তানিয়া রুমে আসলো, সাথে আম্মু আসলেন। তানিয়া তোকে কিছু বলেছে? তুই শুনিসনি কেন? ওনার কথা আমি শুনতে পারবো না। আর এখন কিসের পড়া? উনি যে আমায় পড়তে বলছেন। এখন থেকে তানিয়া তোর ম্যাডাম, তোর ওর সব কথা শুনতে হবে। ও তোকে যখনই পড়তে বলবে তুই তখনই পড়তে বসবি। এখন ওঠ আর পড়তে বস। কি বলছো আম্মু এইসব? উনি আমার ম্যাডাম মানে? যা বলছে ঠিকই বলেছে। এখন ওঠ, না হলে কিন্তু আমি খুন্তিটা নিয়ে আসবো, তারপর তোর কি হাল করব বুঝতেই পারছিস। ধুর, ভাল লাগে না। কিছু বলে উঠে পড়লাম। যা গিয়ে টেবিলে বস। আর তানিয়া মামুনি, তুমি ওকে পড়াও, আমি একটু আসছি। বলেই আম্মু রুম থেকে বেরিয়ে গেলেন। অজুর নিয়ত আর অজুর দোয়া এইসব পারো? না। তাহলে অজু কিভাবে করতে হয় আর নামাজ কিভাবে পড়তে হয় এইসবও জানো না, তাই না? আপনি না বললেন আমাকে পড়াবেন, তাহলে এইসব জিজ্ঞাসা করছেন কেন? তোমাকে আজ এই সবই পড়াবো, তাই। মানে? এই নাও, এখানে অজুর নিয়ত আর অজুর দোয়া দেওয়া আছে, আগে এসব শিখো। এইসব কেন? এখন থেকে তোমার প্রতিদিন নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তোমার খাওয়া বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। দেখো এবার এসব শিখবা কিনা। এ কোন ঝামেলায় পড়লাম রে ভাই। আচ্ছা, শিখতেছি। তারপর তানিয়া যেগুলো শিখতে বলল ওইসব পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর আবার আম্মু এসে রুমে ঢুকলেন, হাতে একটা জালি বেত নিয়ে। এই নাও মামুনি, এটা তোমার কাছে রাখো। ও যদি তোমার কথা না শুনে তাহলে এটা দিয়ে ওকে পিটিয়ে তারপর ঠিক করিও। এটা আমার নিজের মা নাকি সৎ মা? আচ্ছা আম্মু, আর একটা কথা, ওইটা আম্মুর কানে কানে বলেছে, আমি শুনতে পাইনি। ঠিক বলেছো। এই তোর মোবাইল আর মানিব্যাগ কোথায়, এগুলো দেখ। কেন? দিতে বলছি দে, কেন কেন করবি না? না হলে এটা দিয়ে তোকে এখন একটা পিটানি শুরু করব বলে দিলাম। এই নাও। ভয়ে ভয়ে পকেট থেকে মোবাইল আর মানিব্যাগটা বের করে দিয়ে দিলাম। এই নাও মামুনি, এগুলো রাখো তোমার কাছে। আমি এখন যাই, আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও কিন্তু। বলেই আম্মু রুম থেকে চলে গেলেন। আপনি আম্মুর কানে কানে কি বলেছেন? আর আমার মোবাইল আর মানিব্যাগ আপনি নিলেন কেন? সময় হলেই বুঝবা। এখন যা পড়তে বলেছি তা পড়ো। না, আগে বলেন। কোনো কথা না বলে ঝালি বেতটা দিয়ে হাতে মেরে দিল। পড়তে বলেছি পড়ো, না হলে কিন্তু আরো মাইর পড়বে। এত জোরে মারেন কেন? এই না না, আর মারবেন না, পড়ছি। বাধ্য হয়ে আবার পড়তে শুরু করলাম। প্রায় 10 মিনিট পড়ার পর তানিয়া হুট করে আমার সামনে থেকে ওই বইটা নিয়ে নিল। তো বলো কি কি শিখলে? যা পড়তে বলেছিলেন। আচ্ছা, প্রথমে অজুর নিয়তটা বলো। এটা তো শিখি নাই। কি? তাহলে এতক্ষণ ধরে কি পড়লে? আপনি তো শুধু পড়তে বলেছিলেন, শিখতে কখন বললেন? আমি শিখতে বলি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই নাও, এগুলো আবার পড়ো। এখন কিন্তু এগুলো শিখে আমাকে বলতে হবে। যদি শিখতে না পারো তাহলে কিন্তু শাস্তি আছে। কি শাস্তি? এখন বলবো না, শিখতে না পারলে তখন শাস্তি দিব। নাও শুরু করো। কিছু না বলে আবার ওগুলো পড়তে লাগলাম শিখার নিয়তে, কিন্তু মাথায় এইসব কিছুতেই ঢুকছে না। কিভাবে শিখব? প্রায় 10 মিনিট পর তানিয়া আবার আমার সামনে থেকে বইটা নিয়ে নিল আর বলল, এবার নিয়তটা বলো। অজুর নিয়ত। আসলে ঠিক মনে পড়ছে না। কি মনে পড়ছে না? চেয়ার থেকে উঠ। কেন? এই সব সময় শুধু কেন কেন করো কেন? হ্যাঁ,
এরপর থেকে যদি আর কখনো আমার কথার পাল্টা প্রশ্ন করো তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম। সরি বলেই উঠে দাঁড়ালাম। এখন কানে ধরে 100 বার উদ্বস করো। কি? অসম্ভব, আমি এটা পারবো না। কি পেয়েছেন কি? আচ্ছা 20 বার করো, না হলে এই ঝালি বেতের বাড়ি খেতে হবে 20 বার। এই আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি না আপনার এটা অন্য সময়, কিন্তু পড়াশোনার সময় তুমি আমার ছাত্র আর আমি তোমার ম্যাডাম। সো এখন আমি যা যা বলবো তোমায় তাই তাই করতে হবে, না হলে তোমার মোবাইল আর মানি ব্যাগ তো আছেই। আমি এতবার পারবো না, সত্যি আমার কোমর ব্যথা করছে। আচ্ছা তাহলে 30 বার করো। এই আপনি 20 থেকে 30-এ নিলেন কেন? আচ্ছা তাহলে 40 বার। এই আর বাড়াবেন না প্লিজ, আমি করছি তো। তাহলে শুরু করো। আর কোনো উপায় না পেয়ে কান ধরে উঠবস শুরু করলাম। সবাই কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে রাখেন। আমি বললে আবার খুলিয়েন, একটা সারপ্রাইজ আছে। 10 বার উঠবস করার পর তানিয়া আমায় থামতে বলে আবার চেয়ারে এসে বসতে বলল। বুঝেছি, আমার প্রতি আমার সিনিয়র বইয়ের একটু মায়া হয়েছে। আমি কিন্তু আগেও অনেক ছাত্র পড়িয়েছি, আর ছাত্ররা পড়া না পারলে তাদের মুরগিও বানিয়েছি। সো এবার যেগুলো পড়তে দিয়েছি সেগুলো যেন শেখা হয়। পড়ো এবার। এ কেমন মেয়ে রে ভাই, নিজের স্বামীকে মুরগি বানানোর ভয় দেখাচ্ছে। না, এবার একটু মন দিয়ে শেখার চেষ্টা করি, না হলে পরের বার আমার কপালে নিশ্চিত অনেক বড় শাস্তি আছে। তারপর আবার 10 মিনিট মন দিয়ে পড়লাম, আর অজুর নিয়ত আর অজুর দোয়া পুরোপুরিভাবে শিখে ফেললাম। এবার তানিয়ার কাছে পড়া দেওয়ার পালা। কি শেখা হয়েছে? হুম। আচ্ছা তো অজুর নিয়ত বলো আগে, বইটা নিজের কাছে নিয়ে। অজুর নিয়ত বললাম। অজুর দোয়া বলো এবার। অজুর দোয়া বললাম। কিছুক্ষণ আমার দিকে রাগী চোখে তাকিয়ে বসা থেকে উঠে আমার কাছে আসতে লাগলো। আমিও ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তানিয়া আমায় অনেক অবাক করে দিয়ে আমার গালে একটা কিস করে বলল, এই তো শিখে ফেলেছো, চলো এবার তোমাকে অজু করার পদ্ধতি শিখিয়ে দেই। তারপর তানিয়া আমায় অজু করার পদ্ধতি শিখালো। আমিও মোটামুটি অজু করার পদ্ধতিটা বুঝে নিলাম। কেন জানি মনের মধ্যে খুব ভালো লাগা কাজ করছিল অজু করার পদ্ধতি শিখার সময়, বাট কারণটা বলতে পারবো না। ওই দিনের মতো তানিয়া আমায় ছুটি দিয়ে দিল। রাতের বেলা খাওয়ার সময় হলে আম্মু এসে আমাদের খাওয়ার জন্য ডেকে গেলেন। দুজনে নিচে গিয়ে খাবার খেয়ে আবার উপরে চলে এলাম। তানিয়া আসেনি, আমি একা এসেছি। কিছুক্ষণ পর তানিয়াও রুমে আসলো। এই আমার মোবাইলটা দেন তো। মোবাইল দেওয়া যাবে না, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে মানে? কিছু না, ঘুমাও এখন, আর কোনো কথা বলবা না বলে দিলাম। তারপর তানিয়া একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। বুঝলাম না আজ নিচ থেকে তানিয়া সোফায় গেল কেন। যা, মোবাইলে দিল না, এখন আমি কি করব? মোবাইল নাই, তাহলে আর জেগে কি করব? আমিও ঘুমিয়ে পড়ি। তারপর কম্বলটা গায়ে জড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আহ, একদম নরম তুলতুলে হাত তার। হঠাৎ অনুভব করলাম আমার মুখের মধ্যে কারো গরম নিঃশ্বাস পড়ছে। তারপর হঠাৎ আমার ঠোঁটের সাথে একটা মিষ্টি জাতীয় নরম জিনিস লেগে যায়। আমি আর শ্বাস নিতে না পেরে চোখটা খুলে সামনে তাকিয়ে দেখি একটা পরীর মতো মেয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে রেখেছে। আরে ঘরের মধ্যে পরী এলো কোথা থেকে? এই মেয়েটা সত্যি কোনো পরী নাকি? না, কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কারণ এই মেয়েটা এখনও তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট চেপে ধরে আছে। আমারও কেন জানি এই মুহূর্তটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে এমন মিষ্টি ঠোঁটের ছোঁয়া আমি আগেও কয়েকবার পেয়েছি, কিন্তু কার থেকে? হ্যাঁ, মনে পড়েছে, এমন মিষ্টি ঠোঁটের ছোঁয়া তো আমি তানিয়ার থেকে পেয়েছি কয়েকবার। আর আমার ওই সময়ের অনুভূতিও এখনকার অনুভূতির মতোই লাগছে। তার মানে কি এই মেয়েটা তানিয়া? আর কিছু না ভেবে আমার উপর থেকে মেয়েটাকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। হ্যাঁ, আমার ধারণাই তাহলে ঠিক, এই মেয়েটাই তানিয়া। কিন্তু তানিয়াকে আজ এত সুন্দর লাগছে কেন? সত্যি বলতে ওকে আজ একদম পরীর মতো লাগছে। সমস্ত শরীর কালো বোরকা দিয়ে ঢাকা, শুধু চেহারা বাদে। তানিয়াকে আজ এতই সুন্দর লাগছে যে মনে হয় ওর দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দিতে পারবো। কি গো, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার বুঝি লজ্জা করে না? না মানে কই, আমি আপনার দিকে তাকিয়েছি। তানিয়ার থেকে নিজের চোখ ফিরিয়ে নিয়ে কোনো রকমে বললাম কথাটা। থাক, আর মিথ্যা বলতে হবে না, আমি দেখেছি যে তুমি আমার দিকে তাকিয়েছিলে। আচ্ছা এবার ওঠো আর রুজু করে এসো, নামাজ পড়বো।
মানে এখন আবার কিসের নামাজ? আর এখনো তো সকালই হয়নি, তাহলে আপনি আমার ঘুম ভাঙালেন কেন? আরে ফজরের নামাজ পড়বো। ফজরের নামাজ কি? ও সরি, ভুলেই গেছিলাম, তুমি তো আবার নামাজ সম্পর্কে কিছুই জানো না। আচ্ছা তারপরও ওঠো, তোমাকে এখন নামাজের নিয়তগুলো শিখাবো। কি? এখন? না, আমি পারবো না, আমি এখন ঘুমাবো। না উঠলে কিন্তু শাস্তি আছে। একটু শান্তিতে ঘুমাতেও দিবেন না নাকি? তুমি উঠবে নাকি আমি ঝালি বেতটা? এই না, উঠছি তো, এই যে উঠলাম। বলেই শোয়া থেকে উঠে বসলাম। এই তো আমার ভালো স্বামী, কাল টেনে যাও, এবার উঠে ফ্রেশ হয়ে আসো। কয়টা বাজে এখন? এই 6টা। ঠান্ডার সময় এত সকাল না উঠালে কি হতো? তুমি ফ্রেশ হতে যাবে নাকি আমি? আরে যাচ্ছি তো, বলেই বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আবার ওয়াশরুম থেকে বের হলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তানিয়া রুমে নেই। আরে, তানিয়া কোথায় গেল? গেছে, ভালো হয়েছে। এই সুযোগে আবার ঘুমিয়ে পড়ি। তারপর আবার বিছানায় গিয়ে কম্বলটা গায়ে জড়িয়ে দিলাম। ঘুম, আহ কি আরাম। এদিকে তানিয়া তার শাশুড়ি মাকে মানে তামিমের আম্মুকে নামাজ পড়ার জন্য ডাকতে গিয়েছে। তানিয়া তামিমকে ডাকার আগে নামাজ পড়ে নিয়েছে। তার শাশুড়িকে জাগিয়ে দিয়ে তানিয়া আবার রুমে এসে ঢুকলো। রুমে এসে তানিয়া দেখলো তামিম আবার ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তানিয়ার কিছুটা রাগ হলো। সে টেবিলে থাকা জালি বেডটা নিয়ে তামিমের কাছে এসে দাঁড়ালো। তারপর তামিমের কম্বলটা টান মেরে সরিয়ে ফেললো। তামিমের চোখে মাত্রই ঘুম এসেছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো কে যেন তার গা থেকে কম্বলটা টান মেরে সরিয়ে ফেলেছে। তাই সে চোখ বন্ধ রেখেই হাত এদিক সেদিক নিয়ে কম্বলটা খুঁজতে লাগলো। তখনই তানিয়া জালি বেতটা দিয়ে তামিমের হাতের মধ্যে একটা মেরে দিল। ব্যাস, কাজ হয়ে গেল। তামিম বাড়ি খেয়ে লাফ মেরে বিছানা থেকে উঠে বসলো, আর বিছানার পাশে তাকিয়ে দেখে তানিয়া তার রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। তানিয়ার চেহারা দেখে তামিম একটু ভয় পেয়ে গেল। তোমাকে না বলে গেলাম ফ্রেশ হয়ে আসতে, তা না করে তুমি আবার শুয়ে পড়েছো কেন? না মানে আসলে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়েছি তো। সত্যি? হুম। আচ্ছা যাও, এবার টেবিলে গিয়ে বসো। কিছু না বলে বিছানা থেকে উঠে টেবিলে গিয়ে বসলাম। তারপর তানিয়াও আমার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। নামাজের নিয়তগুলো জানো? না। আচ্ছা এই নাও, এইখানে ফজরের নামাজের নিয়ত আছে, শিখো আগে। কিছু না বলে বইটা নিয়ে নিয়তগুলো পড়তে শুরু করলাম। 10 মিনিট সময় দিলাম, মিনিট 10-এর মধ্যে নিয়তগুলো শিখতে না পারো তাহলে কিন্তু শাস্তি পেতে হবে। কি শাস্তি? সেটা সময় হলেই বলবো। আমি এখন নিচে যাচ্ছি, 10 মিনিট পর আবার আসবো, এসে যেন দেখি নিয়তগুলো শিখে ফেলেছো। বলেই তানিয়া রুম থেকে চলে গেল। তামিম আর কিছু না ভেবে মন দিয়ে নিয়তগুলো পড়তে লাগলো। যে করেই হোক তাকে 10 মিনিটের মধ্যে নিয়তগুলো শিখতে হবে, না হলে সত্যিই কপালে দুঃখ আছে। এত সকালে ঘুম থেকে উঠতে গিয়ে প্রথমে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন অনেক ভালোই লাগছে। এই ভালো লাগার কারণটা কি বলতে পারবো না। এদিকে তানিয়া নিচে গিয়েছে সবার জন্য নাস্তা বানাতে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলো তামিমের আম্মু নাস্তা বানাচ্ছেন। তখন তিনি তানিয়াকে দেখে জিজ্ঞেস করলেন, তামিম ঘুম থেকে উঠেছে নাকি মামুনি? তাহলে তুমি রান্নাঘরে এসেছো কেন? যাও তামিমকে গিয়ে পড়াও। এসেছি সবার জন্য নাস্তা বানাতে, আর ওকে আমি পড়া দিয়ে এসেছি আম্মু, ওকে আর পড়াতে হবে না। ও একা একা পড়বে নাকি? পড়বে, না পড়লে শাস্তি আছে বলে এসেছি, শাস্তির ভয়ে অবশ্যই পড়বে। আর আম্মু জানো, ওকে গতকাল রাতে অজুর নিয়ত আর দোয়া শিখিয়ে ফেলেছি। তারপর আমি ওকে অজু করার পদ্ধতিও শিখিয়ে দিয়েছি। তাই নাকি? যাক আলহামদুলিল্লাহ, এই অল্প সময়ের মধ্যেই যে ওজন নিয়েও তার দোয়া শিখে ফেলেছে, এতে অনেক। আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন আমার ছেলেটাকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারো। আর আপনি গিয়ে শুয়ে পড়েন, আমি নাস্তা বানাতে পারবো। না আমি পারবো, তোমার কিছু করতে হবে না। এটা বললে তো হবে না, আমিও আপনাকে কাজে হেল্প করব। আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে ময়দার বক্সটা নিয়ে আসো তো, যাও। আচ্ছা আনতেছি। তারপর তানিয়া তামিমের আম্মুকে অনেক সময় কাজে হেল্প করে, আবার রুমে চলে আসলো। তানিয়া রুমে এসে দেখলো তামিম টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। এটা দেখেই তানিয়ার মাথা গরম হয়ে গেল। তার মানে এতক্ষণ ধরে সে কিছুই পড়েনি, আমি যাওয়ার পরেই ও আবার ঘুমিয়ে পড়েছে। তানিয়া টেবিলের কাছে এসে জালি বেডটা হাতে নিল আর তামিমকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। তামিমও এক ধাক্কা খেয়েই উঠে পড়ল, আর উঠে দেখলো তানিয়া জালি বেডটা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আপনি কখন রুমে আসলেন? যখন তুমি ঘুমিয়েছিলে তখন। আসলে আমি
নিয়তগুলো শিখেছো? হুম। তো সুন্নতের নিয়ম বলো। কিছুক্ষণ চুপ থেকে সুন্নতের নিয়ত বললাম। ফরজের নিয়ত? ফজরের নিয়ত বলতে গিয়ে হঠাৎ আটকে পড়লাম। একটু সময় পর আবার নিয়তটা মনে পড়ল, তারপর সম্পূর্ণ বললাম। নিয়ত বলা শেষে তানিয়ার দিকে তাকাতেই দেখি সে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। এই রে, কোথাও ভুল হলো নাকি? ভুল হলে তো এখন কপালে দুঃখ আছে। এদিকে তানিয়া কিছুক্ষণ তামিমের দিকে তাকিয়ে থেকে হঠাৎ তার একদম কাছে চলে গেল আর তামিমের গালে একটা চুমু খেলো। তামিম তো তানিয়ার এমন কাজে অবাক। একটু আগেই তো তানিয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়েছিল, তাহলে এখন আবার আমার গালে কিস করলো কেন? ফরজ নামাজের নিয়ত আরেকবার পড়ে নিও, তাহলে আর ভুলবা না। আর এখন থেকে আমার দেওয়া পড়াগুলো যদি টাইম মতো শিখতে পারো তাহলে পুরস্কার হিসেবে এখন যেটা দিয়েছি ওটাই পাবা। আর যদি পড়া শিখতে না পারো তাহলে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। কিছু না বলে চুপ করে বসে রইলাম। এবার জোহর নামাজের নিয়তগুলো শিখো। এ নাও। আমার আর পড়তে ভালো লাগছে না। রাগী চোখে আমার দিকে তাকালো। আচ্ছা আচ্ছা, পড়তেছি। পড়ো। বলেই তানিয়া একটা চেয়ার টেনে আমার পাশে বসে পড়ল। পড়তে পড়তে 30 মিনিট নিমেষেই পার হয়ে গেল। সেদিকে আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ বই থেকে নজর সরিয়ে তানিয়ার দিকে তাকালাম। দেখলাম তানিয়ার টেবিলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। দেখো, আমাকে ঘুমাতে না দিয়ে এখন উনি শান্তিতে ঘুমাচ্ছেন। উফ, বসে থাকতে থাকতে কোমর ব্যথা করছে। দেখি তো আমার মোবাইলটা কোথায়, খুঁজে পাই কিনা। তারপর চেয়ার থেকে উঠে আস্তে আস্তে পা ফেলে রুমের সব জায়গাতে মোবাইল খুঁজতে লাগলাম, কিন্তু মোবাইল কোথাও পেলাম না। হঠাৎ মাথায় আসলো তানিয়ার বালিশের নিচে। চেক করে দেখি মোবাইল আছে কিনা। যেই ভাবা সেই কাজ, তানিয়ার বালিশ সরাতেই আমার মোবাইলটা পেয়ে গেলাম, কিন্তু মানিব্যাগ পেলাম না। ধুর, মানিব্যাগ পরে পাওয়া যাবে, মোবাইল যে পেয়েছি এটাই অনেক। মোবাইল পেয়ে আর কোনো কিছু না ভেবে বিছানার উপর বসে ডাটা অন করে ফেসবুকে লগ ইন করলাম। তানিয়া যে রুমের মধ্যেই আছে এটাও আমার খেয়াল নেই, নিজের মতো ফেসবুকিং করেই যাচ্ছি। এদিকে হঠাৎ করে তানিয়ার ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তার পাশের চেয়ারে তামিমকে দেখতে না পেয়ে সে এদিক ওদিক তাকালো। তানিয়া বিছানার দিকে তাকাতেই দেখলো তামিম বিছানার উপর বসে আরামসে মোবাইল টিপছে। তামিমের হাতে মোবাইল দেখতে পেয়ে তানিয়া যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি তার রাগ উঠেছে তামিমকে মোবাইল টিপতে দেখে। সে টেবিলে থাকা জালি বেডটা নিয়ে তামিমের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে তামিমও হঠাৎ খেয়াল করলো তার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। তামিম মোবাইলের থেকে নজর সরিয়ে মাথা ঘুরিয়ে ওই মানুষটার দিকে তাকাতেই তার হাত থেকে মোবাইলটা বিছানায় পড়ে গেল। তানিয়াকে তার সামনে দেখে তামিম কিছুটা ভয় পেল, কিন্তু তৎক্ষণাৎ সে মনে মনে নিজেকে বলল, তামিম, তোর ভয় পেলে চলবে না। তুই একটা পুরুষ, আর পুরুষ হয়ে একটা নারীকে ভয় পাওয়া তোর মোটেও উচিত না। যেখানে ভার্সিটির সব মেয়েরা তোকে ভয় পায়, সেখানে তুই নিজে একটা মেয়েকে ভয় পাচ্ছিস। এটা তো খুব লজ্জার ব্যাপার। এই পড়া বাদ দিয়ে মোবাইল টিপছো কেন? তোমাকে না বললাম নিয়তগুলো শিখতে? ওগুলো শিখেছো? দেখেন, এমনিতেই আজ আপনি আমায় অনেক সকালে ঘুম থেকে উঠিয়েছেন, তার উপর এতক্ষণ ধরে কিছু খেতে না দিয়ে শুধু একের পর এক পড়া দিয়েই যাচ্ছেন। প্রথম যে পড়াগুলো দিয়েছেন ওইগুলো তো শিখেছি, তারপর আবার আরও পড়া দিয়ে বসলেন, আর পড়া দিয়ে আপনি নিজেই ঘুমিয়ে পড়লেন। আপনার যদি ঘুম চলে আসে তাহলে তো আমারও ঘুম আসার কথা, কিন্তু আমি না ঘুমিয়ে এতক্ষণ কষ্ট করে পড়েই গেছি। কিন্তু এখন আমার আর পড়তে ভালো লাগছে না, তাই পড়া থেকে উঠে পড়েছি। আর আপনি আমার মতো ছেলেকে ছোট বাচ্চাদের মতো কান ধরে উঠবস করিয়ে শাস্তিও দিয়েছেন পড়া শিখতে না পারায়। তবুও আমি আপনাকে কিছু বলিনি, কিন্তু এখন বলছি, প্লিজ আমাকে একটু মুক্তি দেন। এইসব বাচ্চাদের মতো পড়া আমার মাথায় ঢুকছে না। প্লিজ একটু শান্তিতে থাকতে দেন আমায়। তামিমের মুখ থেকে এমন কথা শুনে তানিয়া মনে খুব কষ্ট পেল। সে ভেবেছিল তামিমকে হয়তো তার বশে এনে ফেলেছে,
তাই তো তামিম গতকাল থেকে আজ তার অনেক কথাই শুনেছে। কিন্তু এখন এই অল্প সময়ের মধ্যেই যে তামিম আবার নিজের আগের রূপে ফিরে আসবে, এটা তানিয়া কখনো ভাবতে পারেনি। তানিয়া তামিমকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। এদিকে তানিয়াকে এসব কথা বলাতে তামিমেরও এখন একটু খারাপ লাগছে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে নিজেই বলল, যা বলেছি ঠিকই তো বলেছি। একটা বাচ্চা ছেলেকেও হয়তো কেউ এইভাবে পড়াবে না, যেভাবে তানিয়া আমায় পড়িয়েছে। অসহ্য লাগে এমন পড়া পড়তে। তামিম আর কিছু না ভেবে আবার আগের মতো ফেসবুকিং করতে লাগলো। অপরদিকে তানিয়া নিচে গিয়ে রান্নাঘরে মন খারাপ করে বসে আছে। তানিয়া এখন নিজেই নিজেকে বলছে, আসলেই তো এত বড় ছেলেকে আমি গতকাল থেকে বাচ্চাদের মতো পড়ানো শুরু করেছি। তামিমও তো গতকাল থেকে আজ পর্যন্ত আমার অনেক কথাই মেনে চলছে, কিন্তু এখন হয়তো আমি ওর সাথে একটু বেশি করে ফেলেছি, যার কারণে ওর আগের মাথায় আমাকে ওইসব কথা শুনিয়ে দিয়েছে। কিন্তু আমি এছাড়া আর কি করব? ওকে যে খারাপ পথ থেকে ভালো পথে আনতে হলে আমাকে ওর সাথে এমন ব্যবহার করতেই হবে। কিন্তু এখন হয়তো ও আমার কথা নাও শুনতে পারে। তাহলে আমি কি করব? না, যে করেই হোক ওকে আমি ভালো পথে আনবই। কিন্তু ওর সাথে এমন ব্যবহার করলে তো হবে না। তাহলে এখন আমি কি করব? তানিয়া এই রকম নানান কথা ভাবতেছে। ঠিক তখনই তামিমের আম্মু এসে রান্নাঘরে ঢুকলেন। রান্নাঘরে ঢুকে তিনি তানিয়ার দিকে তাকাতেই দেখলেন তানিয়া কি যেন ভাবছে। তারপর তিনি তানিয়ার কাছে গিয়ে তানিয়ার কাঁধে হাত রাখলেন। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে তানিয়া কিছুটা চমকে উঠল, আর ভাবনার জগৎ থেকে বের হয়ে পিছনে ফিরে দেখল তামিমের আম্মু দাঁড়িয়ে আছেন। কি হয়েছে মামুনি, কি ভাবছো? কই আম্মু, কই কি ভাবছি? আমাকে তো তুমি আম্মু ডাকো, তাহলে আমি তোমার মা হই। মায়ের কাছে সন্তান কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। মা সন্তানের চেহারা দেখেই সবকিছু বুঝতে পারে। এবার বলো, এতক্ষণ ধরে তুমি কি ভাবছিলে? তামিমের আম্মুর দিকে একবার তাকিয়ে কোনো কিছু না বলেই তামিমের আম্মুকে জড়িয়ে ধরলো আর বলল, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছে, বিশেষ করে আম্মু আব্বুর কথা। এই কথা? তাহলে একদিন চলে যাও তোমার আব্বু আম্মুর কাছে, দেখে আসো তাদেরকে। না, এখন না, আরো কিছুদিন পর না হয় যাব। তাহলে আর ওদের কথা ভেবে চিন্তা করতে হবে না। কয়েকদিন পর তামিমকে নিয়ে একদিন চলে যেও তোমাদের বাড়িতে, কেমন? আর আমি তো আছি, আমি সবকিছু সামলাতে পারবো। এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। সত্যি আম্মু, তুমি অনেক ভালো। আর আমার মেয়েটাও অনেক ভালো বলেই তানিয়ার কপালে একটা চুমু খেলেন। আচ্ছা, তামিমের পড়া শেষ হয়েছে কি? শেষ হলে এবার নাস্তা খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে। জি আম্মু, ওর পড়া শেষ। আপনি সবাইকে নাস্তার জন্য ডেকে আসেন, আমি বরং সবার জন্য নাস্তা নিয়ে টেবিলে রাখছি। আরে তোমার এসব করতে হবে না, তুমি বরং সবাইকে। না, আমি নাস্তা নিব তো নিবই, তুমি সবাইকে গিয়ে বলে ডেকে আসো নাস্তা করার জন্য। আচ্ছা, তাহলে আমি সবাইকে ডেকে আনছি, তুমি নাস্তা নিয়ে টেবিলে রাখো। তারপর তামিমের আম্মু সবাইকে নাস্তা করার জন্য ডেকে গেলেন, মানে তামিম আর তামিমের আব্বুকে। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে এসে বসলো। তানিয়া সবাইকে নাস্তা পরিবেশন করে দিল। তামিম কিছু না ভেবে নিজের মতো খেতে শুরু করলো, কারণ তার অনেক ক্ষুধা লেগেছে। তামিমের আম্মু খাওয়ার আগে তানিয়াকে নিজের কাছে এসে বসে খেতে বললেন। তানিয়াও আর কিছু না বলে তামিমের আম্মুর পাশে গিয়ে বসে নাস্তা খেতে শুরু করলো। নাস্তা খাওয়া শেষ হলে সবাই যার যার রুমে চলে গেল। সব কিছু ধুয়ে তানিয়াও রুমে চলে আসলো। রুমে এসে দেখলো তামিম রেডি হচ্ছে, হয়তো ভার্সিটিতে যাবে তাই। তবুও তানিয়া একবার তামিমকে জিজ্ঞেস করলো। এদিকে তামিম বাসা থেকে বেরিয়ে প্রতিদিনের মতো একটা রিক্সা নিয়ে ভার্সিটি চলে আসলো। ভার্সিটিতে এসে রিক্সা ভাড়া মিটিয়ে তামিম তার বন্ধুদের আড্ডায় চলে গেল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে সবাই ক্লাসে চলে গেল। একে একে সব ক্লাস করে একটা ক্লাস বাকি থাকতেই তামিম আর তার বন্ধুরা ক্লাস থেকে বেরিয়ে ভার্সিটির গেটের বাইরে এসে দাঁড়িয়ে রইল মেয়েদের টিস করার উদ্দেশ্যে। তামিম, কিছু টাকা দে, সিগারেট নিয়ে আসি। সিগারেটের কথা শুনতেই ওই দিনের কথা মনে পড়ে গেল। না, সিগারেট খাওয়া যাবে না। আমি সিগারেট খেয়েছি, এটা আম্মু জানতে পারলে এবার সত্যি সত্যি বাসা থেকে বের করে দিবে। তোদের খাওয়ার ইচ্ছা হলে তোরা খা, আমি খাবো না। কেন? এমনি। আচ্ছা, তোর খেতে হবে না, তুই কিছু টাকা দে, বাকিদের জন্য সিগারেট নিয়ে আসি। আচ্ছা এই নে, বলেই মানিব্যাগ থেকে 50 টাকা বের করে রনির হাতে দিল।
তারপর রনি চলে গেল সিগারেট আনতে। কিছুক্ষণ পর সবার জন্য সিগারেট নিয়ে চলে আসলো। তামিমের জন্য এনেছে, কিন্তু তামিমকে দিচ্ছে না। সবাই লাইটার দিয়ে সিগারেটে আগুন দিয়ে খেতে শুরু করলো। তামিমেরও খেতে ইচ্ছা করছে, কিন্তু তার আম্মুর ভয়ে খেতে পারছে না। তামিমের অবস্থা দেখে সবাই বুঝলো সেও খেতে চায়। তাই রনি তাকে জোর করেই একটা সিগারেট ধরিয়ে দিয়ে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে দিল। সবাই তাকে খাওয়ার জন্য জোর করলে একসময় তামিম আর না পেরে সিগারেটে দিল এক টান। সাথে সাথে তামিমের নেশা উঠে গেল আর সিগারেট টানতে শুরু করলো। এর মধ্যে ভার্সিটিও ছুটি হয়ে গিয়েছে, আর ভার্সিটি থেকে একে একে অনেক মেয়েরা বেরিয়ে আসছে। তামিম আর ওর বন্ধুরাও ইতিমধ্যে সবাইকে টিস করা শুরু করে দিয়েছে। মানে যেই মেয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছে সবার মুখে সিগারেটের ধোঁয়া দিচ্ছে। হঠাৎ একদল মেয়েদের মধ্যে থেকে একটা বোরকা পরা মেয়ে তামিমের কাছে এসে তার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। তারপর তামিমের হাত ধরে তাকে ওইখান থেকে টেনে সামনে নিয়ে যেতে লাগলো। তামিম আর তামিমের বন্ধুরা কিছু বুঝতে না পেরে অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তামিমেরও বুঝে আসছে না যে এই মেয়েটা কে, যে তাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে। তখন পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল, আর ওই মেয়েটা রিক্সাকে ডাক দিয়ে দাঁড়াতে বলে নিজে রিক্সায় উঠে তামিমকেও জোর করে রিক্সায় উঠালো। তামিম মেয়েটার কণ্ঠ শুনে মনে মনে বলল, আরে এটা তো তানিয়ার কণ্ঠ, তার মানে কি এই মেয়েটা তানিয়া? তামিম মেয়েটার মুখ থেকে নিজের বাসার নাম শুনে এবার পুরোপুরি শিওর হয়ে গেল যে এই মেয়েটার কেউ না, তানিয়া। রিক্সাওয়ালাও কিছু না বলে রিক্সা চালাতে শুরু করলো। এদিকে তামিম মনে মনে নিজেকে বলছে, ধুর, কেন যে বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেতে গেলাম। এখন নিজেই কামাই, নিজেই খেতে হবে। আর তানিয়া হঠাৎ কোথা থেকে আসলো এটাও তো বুঝতে পারছি না। নাকি সে ভার্সিটিতে এসেছিল আজ আমি কি করি তা দেখতে? হতেও পারে, কারণ তানিয়াদের ক্লাস 2 তলায়, আর 2 তলা থেকে ভার্সিটির গেট স্পষ্ট দেখা যায়। কে ভিতরে ঢুকলো আর কে বাহিরে গেল সবই দেখা যায়। উফ, এই মেয়েটা কখন থেকে আমার হাতটা ধরে রেখেছে, একবারের জন্য ছাড়েনি। হাত একেবারে ঘেমে যাচ্ছে, দেখি হাতটা ছাড়াতে পারি কিনা। তামিম কোনো কিছু না ভেবে তানিয়ার থেকে তার হাতটা ছাড়াতে গেলে সাথে সাথে তানিয়া তামিমের দিকে তাকালো। তানিয়ার চোখ থেকে যেন আগুন ঝরছে, চোখ অনেকটাই লাল হয়ে আছে, হয়তো রাগের কারণে। তানিয়ার এমন রূপ দেখে তামিম কিছুটা ভয় পেয়ে গেল। যেদিন তামিম প্রথম তার শ্বশুরবাড়িতে মানে তানিয়াদের বাড়িতে গিয়েছিল, আর রিমি মেয়েটা তাকে কিউট প্লাস নিজের স্বপ্নের রাজকুমারের মতো বলেছিল, সেদিন তানিয়া যেভাবে ভয়ঙ্কর দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়েছিল, তার চেয়ে বেশি ভয়ঙ্কর দৃষ্টিতে তানিয়া আজ তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম তানিয়ার এমন রূপ দেখে ভয়ে কিছু বলতে পারল না, আর নিজের হাতটাও ছাড়াতে গেল না। এদিকে তানিয়া তামিমের থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। তামিম ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তানিয়াও বোরকা পরে রেডি হয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে তানিয়া সোজা নিজের ক্লাসে চলে আসে। তারপর সব ক্লাস শেষ হওয়ার পর যখন তানিয়া ভার্সিটি থেকে বের হলো, তখনই সে দেখলো তামিম ওর ফ্রেন্ডদেরকে নিয়ে সিগারেট খাচ্ছে, আর তাদের পাশ দিয়ে যাওয়া মেয়েদের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। তামিমের সিগারেট খাওয়া দেখে তানিয়ার মাথা গরম হয়ে যায়, তাই সে তামিমকে ওইখান থেকে টেনে নিয়ে আসে। তারপরে কাহিনী তো আপনারা জানেনই। কিছুক্ষণ পর রিক্সা এসে তামিমদের বাসার সামনে থামলো। রিক্সা থেকে নেমে তানিয়া রিক্সার ভাড়া মিটিয়ে তামিমের হাত ধরে তাকে নিয়ে বাসার ভিতরে চলে আসলো। তামিমেরও এখন আস্তে আস্তে ভয় হার্টবিট বাড়তে শুরু করলো, না জানি আজ আমার সাথে কি হয়। বাসার ভিতরে ঢুকে তানিয়া চিৎকার করে তামিমের আম্মুকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর তামিমের আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ালেন। কি হয়েছে মামুনি, তুমি এত রেগে আছো কেন? ও কি কোনো ভুল করেছে? ও কি ভুল করেছে আমায় বলো মামুনি। তারপর তানিয়া তামিমের আম্মুকে সব বলল। তানিয়ার থেকে সব শোনার পর তামিমের আম্মুরও মাথা গরম হয়ে গেল। তিনি সাথে সাথে তামিমের কাছে গিয়ে তামিমের গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিলেন। তোকে না একবার নিষেধ করেছে সিগারেট না খেতে, তারপরে আবার কেন? কোন সাহসে তুই সিগারেট খেলি? জীবনে কি পাপ করেছিলাম যে তুই এতটা খারাপ হলি? ছোটবেলা থেকে কত চেষ্টা করলাম তোকে নামাজ কালাম শিখে আল্লাহর পথে আনার জন্য, কিন্তু এত চেষ্টা করে তোকে ভালো